যে বিষয়টি দিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন যে সরকার তার কিন্তু মাত্র সপ্তাহ পেরোলো, তবে মর্নিং শোজ দি ডে একটি কথা আছে, সকালবেলাই বলে দেয় দিনটা কেমন যাবে। ওনারা যে পদক্ষেপগুলো নিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, এই পদক্ষেপগুলো কি পিক অ্যান্ড চুজ হচ্ছে নাকি প্রায়োরিটি বেস হচ্ছে? সমস্যা সমাধানের ক্ষেত্রে তাদের এই উদ্যোগকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, প্রথমত হলো তারা চেষ্টার কোনো ত্রুটি করছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ৮০ ঊর্ধ্ব একজন বয়স্ক মানুষ। এ বয়সে আমরা যাদের আমাদের দাদা বা অন্যান্য যারা আছেন তাদের প্রায়ই ৬ ধারে ৯ ধার থাকে না, ঘুমায় থাকলে তো জাগে না, বসলে তুই থাকে না। তো এই অবস্থা উনি কাজকর্ম করছেন জাতির জন্য, নিঃসন্দেহে পুরো জাতি তার প্রতি কৃতজ্ঞ। এখন তার যে অভিজ্ঞতা, এই মুহূর্তে তার ফিজিক্যাল ফিটনেসের চাইতে তার অভিজ্ঞতা এবং তার নেম এবং ফেম, এ দুটোই আমাদের জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে সমস্যাটা হলো এই যে তার এই অভিজ্ঞতাগুলো যাকে বলা হয় কন্টিনিউ করার জন্য, ক্যারি করার জন্য যে ধরনের একটা চেইন অফ কমান্ড দরকার, সেই চেইন অফ কমান্ডটা রাতারাতি এই নতুন প্রশাসনের সঙ্গে অ্যাডাপ্ট হতে তাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। তো সেই সময়টি মূলত আমাদের এই অস্থির সময়ে একটা গণ অভ্যুত্থানের পরে কোনো দেশি জনগণ দিতে চায় না, তার ইনস্ট্যান্ট সব কিছু পেতে চায়। এই গেল একটা সমস্যা। দ্বিতীয় যে সমস্যাটি সেই মুহূর্তে হলো যে আমাদের, আমি যেটা বলি যে আমরা স্বাধীনতার পরেই বলি, স্বাধীনতার পর থেকে যে ইতিহাস সেটা সেও জানে, আমিও জানি। আমাদের জাতীয় জীবনে অনেকগুলো ক্রাইসিস এসেছে। ৭৫-এর ১৫ই আগস্টের পরে এসেছে, ৭ই নভেম্বরের পরে এসেছে, জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পরে এসেছে, জাস্টিস সাত্তারের ক্ষমতার যাওয়ার পরে এসেছে, এরশাদ জমানাতে ২-৩ বার এসছে এবং এরশাদের পতনের পরে আসছে, এরপর তো 1/11 সহ আরও বেশ কয়েকবার আসছে। তো আমাদের সমস্যাতে ক্যান্টনমেন্টে কখনো সমস্যা হয়েছে, যেটা বন্দুকের সমস্যা, সেখানে অনেক রক্তারক্তি কাণ্ড ঘটে। সেখানে জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ড থেকে শুরু করে ৭ই নভেম্বর খালেদ মোশাররফের হত্যাকাণ্ড। তো সেখানে ক্যান্টনমেন্টের মধ্যে যখন কোনো একটা অরাজকতা হয়, ওটার আঁচ আসলে বাইরে লাগে না, ক্যান্টনমেন্টের মধ্যেই থাকে এবং সেটা জনজীবনের সমস্যা হয় না। কিন্তু জনজীবনে যে সমস্যাগুলো যেগুলো সৃষ্টি করে, প্রথমত হলো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। এই মুহূর্তে বাংলাদেশে কোনো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন 10-20% কাজ করছে কিনা আমি বলতে পারবো না। অনেকগুলো থানা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পুলিশদেরকে পেট্রোল করার জন্য, তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য ছাত্ররা তাদেরকে সাহায্য করছে। বোঝার চেষ্টা করুন, ছাত্ররা তাদেরকে সাহায্য করছে এবং মিলিটারি বড় বড় মোল্লা তাদেরকে পাহারা দিচ্ছে। তো এইভাবে মূলত এই পুলিশের যে তার যে পুলিশিংটা, কমিউনিটি পুলিশিংটা প্লাস ট্র্যাডিশনাল পুলিশিংটা 1 বছর আসবে কিনা আমি বলতে পারি না। তো 1 বছর যদি ছাত্ররা এইভাবে তাদেরকে সহযোগিতা করে, মানুষ অধৈর্য হয়ে যাবে। আমরা একটা দেখলাম যে কিছু ছাত্র তারা যাচ্ছে অনেক গুড ফেইতে হোটেলে চেক করছে যেখানে কোনো অসামাজিক কর্মকাণ্ড হচ্ছে কিনা, তারপরে কিছু ছাত্র হাসপাতালে গিয়ে সেখানে ক্লিনলিনেস হচ্ছে কিনা দেখছে এবং নিজেরা দায়িত্বপূর্ণ হাতে গ্লাভস টাভস লাগিয়ে তো এরকম কাজ করছে। তো এরকম এক হাসপাতালে বা কোনো একটা জায়গাতে ভাবে গেছে, যাওয়ার পর এক ডাক্তারের সঙ্গে তাদের বেশ হটটক হলো। তো ডাক্তার মেজাজ হারিয়ে ফেলেছে, সে একেবারে প্যান্টের চেইন খুলে হেড অফিসের ব্যাটারি দেখাই দিয়েছে। তো এটা নিয়ে যে একটা বিশ্রী অবস্থা হয়েছে বলার মতো না। এরপরে পুলিশ কর্মকর্তা একজন দেখলাম আজকে কে বা কারা পাঠিয়েছে, মানে একজনকে পুরো উলঙ্গ করে শুধুমাত্র জাঙ্গা পরিয়ে রিক্সার উপর তুলে আমার ভিডিও মোবাইলে পাঠিয়েছে। ওরা গান গাচ্ছে আর তাকে বলছে তুমিও গান গাও, এবং সে তার ওই মোবাইল নিয়ে ওদের সাথে বাধ্য হয়ে গান গাওয়ার চেষ্টা করছে উলঙ্গ অবস্থাতে। হোয়াট এভার বেবি, সে কিসের জনগণ নাকি একজন বয়স্ক লোক, এবং যখনই সে একটু গান গাইতে ভুল করছে মুহূর্তের মধ্যে আশেপাশ থেকে তাকে খোঁচা দেওয়া হচ্ছে। আই ডোন্ট নো এ কি বাংলাদেশের না এটা ভারতের, এটা কি অভিনয়, এটি কার্টুন, বাট এটা কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তো এই কারণে মানে এখন যে সময়টা যাচ্ছে কিয়ামতের ময়দানে বা রোজ হাসরে এক একটা দিন 50,000 বছরের মতো লম্বা হবে। তদ্রূপ এখন যে নতুন সরকার, তারা রাজনীতিতে একেবারে অনভিজ্ঞ। এখানে যারা আছে, আমি পার্থ যারা আছে, মানে আমরা তো আসলে অনেক
জায়গাতে আছে। আমাদের সে যারা ছোট ভাই তাদের পর্যায়েরও তৃণমূলের রাজনীতি করার অভিজ্ঞতা এই প্রশাসনের যারা অনেক লোক আছে, হয়তো আমরা তাদের সামনে কলম ধরতে পারবো না বা তাদের সামনে আমরা এত আমাদের ডক্টরেট ডিগ্রি নাই, অনেক অনেক পাণ্ডিত্য তাদের আছে, কিন্তু রাজনীতির অভিজ্ঞতা তাদের নেই। আর তারা যে অফিসগুলোতে বসবে, ইটস কল পলিটিক্যাল অফিস, ইটস নট এ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। যে অফিসগুলো উপদেষ্টাদের অফিস, ওই চেয়ারটা হলো পলিটিক্যাল অফিস। তো পলিটিক্যাল অফিস ম্যানেজ করার জন্য যদি কারোর মধ্যে পলিটিক্যাল ম্যাচুরিটি না থাকে, পলিটিক্যাল ট্যালেন্সি না থাকে, তাহলে সমস্যাটা কি হয়? আমরা জাস্ট একটা উদাহরণ বলি। যেমন আমাদের বছরে দেখা গেল 100 টনের একটা টিআর আসছে, বরাদ্দ আসছে, আমার কাছে আসছে, পার্থর কাছে আসছে, 1000 লোক ছুটে আসলো। এর পক্ষে কোনোদিন সম্ভব হবে না। এই 1000 লোক ডিসি সাহেবের রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে ডিসি সাহেব হার্ট ফেল করে মারা যাবে। তো এখন আমাদের যে পর্বতসম যে সমস্যাগুলো রয়েছে, এগুলোর পলিটিক্যাল যে নিষ্পত্তি, অসংখ্য চাহিদা, সেই চাহিদাগুলো সমাধান করার জন্য যে পলিটিক্যাল কানেক্টিভিটি দরকার, এটা এই তত্ত্বাবধায়ক সরকার বা এই স্বল্পকালীন সরকারের পক্ষে সম্ভব হবে না। এরপরে যেটা মনে হচ্ছে যে সরকার এখনও তার শ্রেণী চরিত্র ঠিক করতে পারেনি। এটা কি বর্তমান মানে সংবিধান অনুযায়ী এই সরকারটা গঠিত হয়েছে, নাকি এটা আন্দোলনের ফসল, গণঅভ্যুত্থানের ফলে একটি সরকার? যদি সংবিধান অনুযায়ী হয়ে থাকে বা সংবিধান অনুযায়ী যদি চলে থাকে, তাহলে সংবিধানে যেভাবে লেখা আছে তার একটাও এখন পর্যন্ত প্রতিপালিত হয়নি। যেমন ধরুন 15ই আগস্ট। এখন 15ই আগস্ট যেভাবে ডিফাইন্ড ইন দ্য কনস্টিটিউশন, এই যে সরকারি ছুটিটি, এটিকে এক্সিকিউটিভ অর্ডারে বাদ করা যায় কিনা, এটা নিয়ে অনাগত দিনে, আগামী দিনগুলোতে কিন্তু প্রশ্ন আসবে। এবং এখন যারা আছে, কেননা সব দিন সবার সমান যায় না। এরপরে যে প্রচারণাগুলো হচ্ছে যে কারো ব্যক্তিগত শোক জাতীয় শোক হতে পারে না, এবং এটা ওয়াইডলি হচ্ছে। এবং আমাদের তরুণ প্রজন্মের যারা ছেলেমেয়েরা থেকে শুরু করে অনেকেই আমি দেখলাম কালকে রাতে বিভিন্ন জায়গাতে কনসার্টের আয়োজন হয়েছে। এই ঢাকা শহরে কনসার্টের আয়োজন হয়েছে। এটা সামাজিক একটা অস্থিরতার লক্ষণ, প্রচণ্ড অস্থিরতার লক্ষণ। অর্থাৎ একটা শোক দিবস 15 বছর যাবৎ আওয়ামী লীগ এটা যেভাবে জোরাজুরি করে, অতি বাড়াবাড়ি করে, এটার যে একটা ভাব গাম্ভীর্য ছিল, সেই ভাব গাম্ভীর্যটা বিরক্তির এমন একটা পর্যায়ে নিয়ে আসছে, সেই বিরক্তির প্রতিবাদ জানানোর জন্য আবার দেখা গেল সেখানে অনেকে নাচ গান করে কনসার্ট করছে। ফলে এই দায়িত্বগুলো, এই বিসাদৃশ্যগুলো আলটিমেটলি এই সরকারের উপর চেপে যাবে। এরপরে ধরুন বাংলাদেশ ব্যাংকে হাসান এস মনসুর সাহেবকে বসানো হয়েছে, গভর্নর সাহেবকে। তো গভর্নর যারা এই যাবৎকালে হয়েছেন, হ্যাঁ হাসান না, হ্যাঁ আহসান এস মনসুর, না সরি নামটা বলার জন্য, বাট হি ইজ ভেরি ক্লোজ টু মাইন্ড, আমার খুব ভালো সম্পর্ক। তো ওনারা IMF-এ কাজ করেছেন। আর এনজিও ব্যক্তিত্ব, মূলত এনজিও ব্যক্তিত্ব, ব্র্যাক ব্যাংকের আবেদ সাহেবের ওখানে চেয়ারম্যান ছিলেন। এটা জাস্ট ওই অনুষ্ঠানগুলোতে মানে সভাপতিত্ব করে, পলিসি রিসার্চ ইনস্টিটিউট, মানে তিনি নির্বাহী পরিচালক। এটা এনজিও, হ্যাঁ এনজিও। কিন্তু একটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক কিভাবে চালাতে হয়, একটা কেন্দ্রীয় ব্যাংক কিভাবে চালাতে হয়, সেই হাতে কলম শিক্ষা তার নেই। এটা গেল তার সমস্যা। দ্বিতীয় গ্রেডে 3 জন বা 4 জন যে ডিপটি গভর্নর, যেটা বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ এক্সপেরিয়েন্স, এবং তারা সব জায়গায়। এই গণঅভ্যুত্থানের ফলে তাদেরকে পদত্যাগ করতে হয়েছে, চলে যেতে হয়েছে। ফলে ওখানে যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, সেখানে আবার এক্সিকিউটিভ যারা ডিরেক্টর তাদেরকে এনে পূর্ণতা দেওয়া হয়েছে। প্রাইভেট ব্যাংকগুলো দখল করার জন্য বড় বড় ব্যাংকগুলো যেগুলো খুব ভালো, যেমন ইউসিবিএল ব্যাংক, এখন জাভেদ চলে গেছে, যাওয়ার সময় এখন ইউসিবিএল ব্যাংকে সবাই বলছে 12,000 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। IFIC ব্যাংকে সালমান এফ রহমান সাহেবকে বাদ দেওয়ার জন্য মিছিল হচ্ছে। ইসলামী ব্যাংকে এস আলম যাদেরকে নিয়োগ দিয়েছে, 8,000 কর্মকর্তা কর্মচারী, তাদের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আবার এই যে এস আলমের যে 8টা না 5টা ব্যাংক আছে, এই ব্যাংকগুলোর যে সরকারি মানে বাংলাদেশ ব্যাংক থেকে যেভাবে তাদেরকে লিকুইড দিয়ে, নগদ অর্থ দিয়ে বাঁচিয়ে রাখা হচ্ছিল, অনেকটা কুইনাইনের মতো, এখন বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে তাদের কোনো টাকা দেবে না। তা টাকা যদি না দেয়, প্রথম আলোর আজকের যে রিপোর্ট যেটা দেখলাম, যে প্রায় সবগুলো ব্যাংকেরই 5,000-6,000 কোটি টাকা করে মূলধন ঘাটতি রয়েছে। এখন এই ব্যাংকগুলো এই সময়টাতে যদি ক্রাইসিসে পড়ে, দেউলিয়া হয়ে যায়, এটা সামাল দেওয়ার ক্ষমতা ইউনূস সাহেবের নেই। এবং ইউনূস সাহেব নিজে আমাকে একবার বলেছেন, ওনার নিজের ব্যাংক গ্রামীণ ব্যাংকটা দেউলিয়া হয়ে গেছিল, এবং শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যখন
সেই 96 সালে ক্ষমতা আসলে এক্স প্রধানমন্ত্রী আসলে না আসলে মানে আমার যেহেতু উনি নেত্রী ছিলেন তো ওটা হারাতে চাই না, ঠিক আছে। তো মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় এলেন তখন ডক্টর ইউনূসের সাথে তার একটা দারুণ অ্যাডাপশন হলো এবং বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা ঋণ দিয়ে শেখ হাসিনা কিন্তু এই গ্রামীণ ব্যাংককে উদ্ধার করেছিলেন এবং এটা ডক্টর ইউনূস আমাকে নিজে বলেছেন যে আমার সঙ্গে তার এরকম সম্পর্ক। আমি এখনও বুঝলাম না উনি আমার প্রতি হঠাৎ রাগ হলেন কেন, উনি না হলে আমার গ্রামীণ ব্যাংকই বাঁচত না। তাহলে রিয়েল অবস্থা চিন্তা করেন যদি 1996-97 সন, আজ থেকে কত বছর আগে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যৌবন সব মানে তার যে প্রাণ শক্তি সেটা দিয়ে তার গ্রামীণ ব্যাংক দেউলিয়া হয়ে গেছিল। আর এখন যদি তার নেতৃত্বের উপরে আমরা খুব বেশি আবেগপ্রবণ হয়ে যাই তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে অন্য অন্য ব্যাংকগুলোর যে এখন বাস্তব অবস্থা রয়েছে সেটা কিভাবে সামাল দেবেন। তো এই সমস্যাগুলো মানে খুবই গুরুতর। আর দ্বিতীয় সবচেয়ে বেশি প্রবলেম হলো যেমন ধরুন আমরা দুজন আজকে আসছি, আপনি খেয়াল রাখেন আমি যতক্ষণ কথা বলছি ওনাকে কিন্তু ঠিক তার চেয়ে বেশি সময় দেবেন আমার চেয়ে। তো আমরা দুজনে আসছি, তো দুজনে টক শোতে বেশ ফটাফট কথা বলি, যে আমরা যদি ভালো কথা না বলি ভীষণ রকম কিন্তু আপনারা যেভাবে প্রচার করছেন এটা আপনাদের দুজনে বুমেরাং হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমাদের জনগণের এরকম একটা আকাঙ্ক্ষা, সে চাইলেই অনেক কিছু করতে পারে, তার কথায় আমেরিকা চলে। তো জো বাইডেন, বারাক ওবামা তার সঙ্গে বন্ধুত্ব এমন পর্যায়ে যে তার সঙ্গে চলে ফিরে এরা খুব গর্ব অনুভব করে। বাইডেন তার গলায় মানে বাইডেন তো প্রশ্নই আসে না, বারাক ওবামা তার গলায় মালা পরিয়ে দিয়ে নিজের জীবনকে কৃতার্থ মনে করেন। তো মার্কিন প্রশাসনের সঙ্গে তার যে রিলেশনটা এই সময়টাতে যদি খুব দ্রুত র্যাবের উপর থেকে মার্কিন স্যাংশনটা না ওঠে তাহলে কিন্তু এই যে তার যে কানেক্টিভিটিটা তার জন্য বুমেরাং হয়ে যাবে। 2 নম্বর হলো যে আমরা মনে করছি যে আমাদের এই মুহূর্তে জাতির জন্য সবচেয়ে বেশি হলো ফরেন রিজার্ভের একটা সমস্যা। তো উনি যদি IMF, বিশ্বব্যাংক, ADB, IDB, জাইকা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে অ্যাটলিস্ট আমাদের এই অর্থ বছর সামাল দেওয়ার জন্য 30 থেকে 35 মানে বিলিয়ন 30 থেকে 35 বিলিয়ন সফট লোন দরকার, একেবারে সফট লোন, আদারওয়াইজ ইকোনমি জাস্ট কলাপস। তো এটাও তাকে খুব দ্রুত করতে হবে এবং ঠিক সেই কাজটা আমার কাছে মনে হয় তিনি এখনও পর্যন্ত শুরু করার দূরের কথা চিন্তা করার সময় পায় না। এর কারণ হলো সাংবাদিকরা আজ তাকে এটা জিজ্ঞাসা করছে, কাল তাকে ওটা জিজ্ঞাসা করছে, বিভিন্ন রকম মানে ছোটোখাটো সমস্যা নিয়ে স্থানীয় উত্তেজনা প্রশমনের জন্য আমরা তাকে ব্যবহার করছি। সো এটা একটা বিরাট সমস্যা এবং এই সমস্যা তার জন্য কী পরিণতি আনতে পারে আমি ক্যাপ্টেন জেমস কুকের একটা কাহিনী বলে তারপর আমার এই পর্বটা শেষ করছি। ক্যাপ্টেন জেমস কুক হাওয়াই দ্বীপপুঞ্জ যেটা হনলুলু যার রাজধানী, ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, এটা তিনি আবিষ্কার করেছিলেন। তো ওখানে সব রেড ইন্ডিয়ানরা বসবাস করতেন, গায়ের রং কালো। তো যখনই জেমস কুক তার লোকজন সহকারে সেখানে নামলেন, ইংরেজ নাবিক, সবাই মনে করলো আকাশ থেকে দেবতা আসছে এবং তারা কোনো রকম যুদ্ধ না করে অস্ত্র সমর্পণ করে তার অনুগত হয়ে গেলেন এবং বললেন যে আমরা এই দেবতা পেয়েছি, অল আর হোয়াইট ম্যান। তো এভাবে কয়েকদিন গেল এবং কিছুদিন পরে দেখা গেল যে ওই জেমস কুকের মানে স্কিন ডিজিজ হয়েছে। তখন এর লোক বললো যে আরে এ তো দেবতা না, দেবতা তো অসুখ হওয়ার কথা না। এখন তখন করলো কি সেই রেড ইন্ডিয়ানরা বিক্ষুব্ধ হয়ে জেমস কুক এবং তার সঙ্গী সাথী সবাইকে গণপিটুনি দিয়ে মেরে ফেললো। তো যার জন্য খুব এক্সপেকটেশনটা যদি এই যে শেখ হাসিনার পতন কেন হলো, কেউ কাজ করে নাই, সবাই মনে করছে সে ওলি আল্লাহ, সে সব সমস্যার সমাধান করতে পারে, ইন্ডিয়া তার কথা মতো বাংলাদেশের সৈন্য মুভ করবে এবং সবাই বসেছিল শেষ মুহূর্তে যে এই নরেন্দ্র মোদী এলো, এই আজকে যে কোনো সমস্যাই নেই। এই যে তাকে যে অতি মানবী বানানো, এর ফলে কিন্তু দেখেন আজকে আওয়ামী লীগের সব লোকগুলো কোথায় যে কোন গর্তের মধ্যে কে পড়েছে একমাত্র আল্লাহ জানে, আর কে যে কি তসবিহ পড়ছে, দোয়া পড়তেছে তাও আমি বলতে পারবো না। অসংখ্য ধন্যবাদ। কিছু হতাশার বাণীও শোনালেন গোলাম মাওলা। না হতাশার বাণী শোনালে আপনি নেগেটিভ অ্যানালিসিস, এটা হতাশার কথা বলবো না, আমি অ্যানালিসিস করেছে যেটা অবশ্যই নেগেটিভ পজিটিভ দুই জিনিসটাই তো মাথায় রাখতে হবে। আমার দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা, মানে অন্যভাবে আমি চিন্তা করে দেখি যে দেখুন এই সিস্টেমটা করাপ্টেড হয়েছে 17 বছর। একমাত্র প্রধানমন্ত্রীকে খোদাত্ত বা গডি নেচার বা উনি সব করতে পারেন সাবেক প্রধানমন্ত্রীকে, এর বাইরেও সবচেয়ে বড় আওয়ামী লীগের ফেলিয়ার ছিল আওয়ামী লীগ ইনস্টিটিউশন ধ্বংস করেছে প্রত্যেকটা। অর্থনীতিক এই যে দরবেশ বলেন এরা বলেন, হ্যাঁ, এই অর্থনৈতিক ইনস্টিটিউশন, এসালমদের ইনস্টিটিউশন থেকে আরম্ভ করে আইন শৃঙ্খলা, জুডিশিয়ারি, শিক্ষা, স্বাস্থ্য, আওয়ামী লীগ অনলি পলিটিক্যাল পার্টি যেটা এখন মানে যা তার ইনস্টিটিউশনগুলিকে করাপ্টেড করেছে এবং ধ্বংস করেছে। তো হয় কি, ওয়েন ইউ হ্যাভ দ্য ব্যুরোক্রেসি, স্ট্রং ব্যুরোক্রেসি,
আপনার যদি আমলাতন্ত্রটা ভালো থাকে, আপনি কিন্তু মিডিওকর হলেও দেশ চলে যাবে। আপনি যদি মিডিওকর হন, কান্ট্রি উইল রান। কিন্তু এখানে প্রথমেই করা হয়েছে, ভালো মানুষদের সরানো হয়েছে, পার্লামেন্টকে সরানো হয়েছে, সবকে ধ্বংস করে জুডিশিয়ারি থেকে আরম্ভ করে সব কিছু হাতের মধ্যে নিয়ে আসা হয়েছে, যাতে হয়তো সাবেক প্রধানমন্ত্রী সকালে ঘুম থেকে উঠেই 4-5টা টেলিফোন করেই দেশ সামাল দিয়ে ফেলতে পারতো। হ্যাঁ, হয়তো এইচটি মামকে ফোন করতো, ব্যুরোক্রেসি ঠিক আছে, অ্যাটর্নি জেনারেলকে ফোন তো চিফ জাস্টিসকে বলতো, বা একে বলতো, ওকে বলতো, দরবেশকে বলতো, অর্থনীতি বা লোটাস খান করতো, এরকম করে 4-5টা ফোন করে অ্যাজ ইফ থিংস আর রাইট। বাট এই সিচুয়েশনটা, যে এই যে 17 বছরের যেই আপনার একটা মিসম্যানেজমেন্ট বা করাপশন, বা মানে করাপশন মানে অর্থনৈতিক না, আপনার যে প্রফেশনাল করাপশন যেটা, এরপরে আমরা এবং এতগুলি লাশের বিনিময়ে, এতগুলি শহীদের রক্তের বিনিময়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে আন্দোলন করে সাধারণ ছাত্র জনতার লাশ দিয়ে যে আমরা একটা সরকার পেলাম, এটা তো আগে হোমওয়ার্ক করা ছিল না। এই সরকারটা যে আসবেন, এটা তো আগে হোমওয়ার্ক করা ছিল না যে আমরা আসবো বা আমাদের এটা হবে, আমাদের। সো ন্যাচুরালি এই সরকারটাও একটা সিচুয়েশনে আসছে। এই সরকারের কিছু স্ট্রেংথও আছে। স্ট্রেংথ যেমন আছে, আমরা সবাই একে সাপোর্ট করছি। আমরা তো পলিটিশিয়ান, বিএনপি পলিটিশিয়ান যারা আছেন, ইভেন কি আওয়ামী লীগও সাপোর্ট করছে, ওকে, যে আপনি থাকেন বা আপনি এটা করেন, যদিও নির্বাচন চায় ওনার। সো এই সরকারের একটা সাপোর্ট আছে। বাংলাদেশের মানুষ এই সরকারকে একটা গ্রেস পিরিয়ড দেবে, একটা গ্রেস, যে ভাই তোমরা কাজ করতে থাকো। বিকজ বাংলাদেশের মানুষও রিয়েলাইজ করে যে এই সরকার সাংঘাতিকভাবে ইনস্টিটিউশনগুলি, আগের সরকার ইনস্টিটিউশনগুলিকে ধ্বংস করে ফেলেছে। এই যে ব্যাংক যে ডুবে যাবে, এটা তো প্রথম থেকেই জানতাম আমরা, আজকে থেকে না, যে এই চোরদের জন্য ব্যাংকগুলি ডুববে। একজন 22,000, 50,000, 1 লক্ষ। ইউসিবিলের কথা বলছেন, এই যে 240টা বাড়ি যে জাভেদ সাহেব করেছেন, তো ইউসিবিল ব্যাংকের টাকা দিয়ে করেছে, সবাই জানতো। যার কারণে ইউসিবিএল আর একটা ব্যাংক এক করার যখন কথা ছিল, তারা কেউ করতে চায় নাই। এটা তো সারা বাংলাদেশের মানুষ জানেন। তো আমার কথা হচ্ছে যে এই সরকারের এখন ফার্স্ট স্টেপ হলো, এই সরকার চেষ্টা করবে, যে কালকে নাকি আবার উপদেষ্টা নিচ্ছে, চেষ্টা করবে এই জিনিসটাকে এভাবে করার জন্য। কোনো কারণে যদি এই সরকার মনে করে, যেটা অনেক কারেক্টলি বলেছে, যে পলিটিক্যাল একটা দরকার, ব্লেড দরকার, এই সরকার তো এটাকে ন্যাশনাল গভর্নমেন্টও করতে পারে। এমনও তো না যে তারা করতে পারে না। বিভিন্ন পলিটিক্যাল পার্টি, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি বা যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে, তাদেরকেও প্রস্তাব করতে পারে, যদি এই পলিটিক্যাল পার্টিরা চায় যে হ্যাঁ এই সরকারকে আসলে দেওয়া দরকার আমার। এবং কিন্তু এই সরকার কিন্তু আসার সাথে সাথেই, এটা তো আপনি মানেন যে আমরা খুব ইমোশনাল একটা জাতি, এটা তো কোনো সেকেন্ড কথা, আমরা ইমোশনে সব করতে পারি। এই সরকার আসার সাথে সাথেই সাংঘাতিকভাবে কিন্তু একটা জিনিস গ্রহণযোগ্যতা বেড়েছে, সেটা হলো এই দরবেশ, তারপর জানিসুল হক, এই যে যাদেরকে ধরা পাকড়গুলি, জনগণের যাদের উপরে রোষ, এবং একটা ইমপ্রেশন যে ছিল সবসময় যে এদের বিচার কোনোদিন হবে না, এরা হয়তো টাকা, বিএনপিকে টাকা দিয়ে বা অন্যকে টাকা দিয়ে হয়ে যাবে, কিন্তু আল্লাহ যে টাকা খায় না, আল্লাহ যে নারাজ, আল্লাহ যে এদের অধপতন করে দিতে পারে। হ্যাঁ, লুই ভিতত লুঙ্গি সালমান রহমানের। হ্যাঁ, তো এগুলি দেখে মানুষ শান্তি পায়। কারণ যখন একটা মানুষ সন্তান বিক্রি করে 12,000 টাকায়, যখন 20,000 টাকার জন্য জেল খাটে একটা কৃষি ব্যাংকের, ইসলামী ব্যাংকের একটা কৃষক, আর যখন শুনে এরা 50,000 কোটি টাকা বিদেশে নিয়ে যাচ্ছে, মানুষের রক্তক্ষরণ হয় হৃদয়ে। তো মানুষ এই বিচারগুলি যখন দেখে, যে মানবতা অপরাধের জন্য এই বিচার হচ্ছে, একে খুঁজে পাওয়া যাচ্ছে, একে পাওয়া যাচ্ছে, তো মানুষ কিন্তু বুঝতেছে এটা। বাট এই বিচার করে তো রাষ্ট্র চলবে না, দেশ চলবে না। আবার বিচার দরকার, বিচার অবশ্যই দরকার, বিকজ এতগুলি ঘটনা ঘটেছে। এবং আগামীতে আমরা যাতে এই ধরনের অহংকার, আল্লাহর জমিনে জানি এই অহংকার সহ আমরা না চলি, এবং আগামীতে জানি আমাদের মাথা খারাপ না হয়, আগামীতে জানি আমরা এই ধরনের কর্মকাণ্ড না করি, তো আমার মনে হয় এই বিচারগুলি তো আমাদের রাজনীতিবিদদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তো যা বলছিলাম, তো ন্যাশনাল গভর্নমেন্টে যদি আবার ফর্ম হয়, তাহলে হয়তো আবার ওই সরকার আবার একটা ব্রিদিং স্পেস পাবে, যে না ঠিক আছে। আর সব কিছু শেষে তো সরকারের হাতে নির্বাচন দেওয়ার অপশন আছেই। এই সরকারের বডি ল্যাঙ্গুয়েজে কোনোভাবেই মনে হচ্ছে না যে এই সরকার একটা অ্যাম্বিশিয়াস সরকার, যে আমি সারা জীবন থেকে যাব, বা আমি একটা স্বৈরাচারী দাগ নিব, বা আমি ইউনূস সাহেব দল করবেন, বা দল করে সেখানে আবার নতুন হবে না, আমরা কোনোভাবেই দেখছি না। এবং আমিও যে ওনার সাথে কথা বলেছি, এই জন্য আমরা ওনাদেরকে ব্রিদিং স্পেস দিতে রাজি আছি। ওনারা যদি ফেল না করে, আমাদের উচিত সেইভাবে ওনাদেরকে সাপোর্ট করা। এটা 100% যে ওনারা সিইও বা ওনারা এনজিও চালাতে বা একটা কর্পোরেট অফিস চালাতে ওনারা যোগ্য, বাট কর্পোরেট অফিস চালিয়ে তো ওনারা সাকসেসফুল, এমন তো না যে ওনারা সাকসেসফুল না। তো আমার কথা হলো, রাষ্ট্র যদিও কর্পোরেট না, যেটা রনি খুব কারেক্টলি বলেছেন, যে আমাদের একটা ব্লেন্ড পলিটিক্যাল একটা হোয়াট আর দ্য প্রবলেম, এরকম করে যদি ওনারা চলে, আই এম শিওর একটা স্ট্রাকচারের জায়গায়
ওনারা চলে আসতে পারবেন আমার ধারণা। আপনি যথার্থ বলেছেন, আপনি গ্রেস পিরিয়ডের কথা বলেছেন। আপনার কাছে ছোট করে যে বিষয়টি জানতে চাই, অনেক সময় খুব ভালো নায়ক তারা কিন্তু ফ্লপ করে, কিন্তু আবার অবহেলিত একজন নায়ক কিংবা উপেক্ষিত বিভিন্ন সময়ে সে অভিনয়ের মানে পারদর্শিতা দেখিয়ে জনগণকে তাক লাগিয়ে দেয়। এই তত্ত্বাবধায়ক সরকার জনগণকে তাক লাগাতে পারবে বলে কি আপনি মনে করেন? আমার তো তাক লাগানোর দরকার নাই। আপনার যেটা এক্সপেকটেশন, আপনি কেন মনে করছেন এই সরকার তাক লাগানোর দায়িত্ব নিয়ে আসছে? তা তো না। এই সরকার একটা সিস্টেম যেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে, যেখানে মানুষের মধ্যে রিউমার ছিল বিএনপি ক্ষমতা আসলে বা আওয়ামী লীগ পড়ে গেলে 5 লক্ষ লোক মারা যাবে, এই হবে ওই হবে এটা হবে, সেগুলি সলভ করতে আসছে এই সরকার। এই সরকার রাষ্ট্র মেরামতের জন্য কিছু কিছু কাজ যেটা হয়তো মানুষ আমাদের প্রিভিয়াস ক্যারেক্টারের জন্য মানুষ মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা স্বৈরাচার হয়ে যাই, আমরা করব না, এবং আমরা এটাকে অভিনন্দন জানাই, আমরা এটাকে কংগ্রাচুলেট করি। আমরা চাই যাতে এই সরকার এই কাজগুলি করেন, এবং আমরা আসলেই আমাদের ক্ষমতা কমাতে চাই। এটা সত্যি কথা যে আমরা ক্ষমতায় আসলে পাগল হয়ে যাই, অহংকারী হয়ে যাই, আল্লাহর প্রতি বিশ্বাস কমে যায়, আমাদের মধ্যে ক্ষুধার্ত চলে আসে, আমরা এই অন্যায়গুলি করি। আপনি আগের গভর্নমেন্টের অবস্থা দেখে দেখছেন না? আগের যে গভর্নমেন্টগুলি দেখছেন এটা তো আসলে মানুষ করে নাই। এই যে রাস্তায় ছেত্রগুলি আসছে, আমার তো মনে হয় আল্লাহ প্রদত্ত। এই যে ঘটনাগুলি ঘটেছে, যেই জিনিসগুলি রনি বলল একটু আগে, যে এই যে মানুষের যে অহংকারের জন্য আল্লাহ তাআলা নিজেই দেখিয়ে দিয়েছে যে আমি 5 দিন 7 দিনে কি করতে পারি, আমি ধ্বংস করে দিতে পারি। আজকে আওয়ামী লীগের মতো একটা দল দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগ ইজ নোওয়্যার। আওয়ামী লীগের বড় বড় রাজনীতিবিদরা যেভাবে পালিয়ে যাচ্ছে এবং তারা কান্নাকাটি করছে ঘরের মধ্যে যে আমরা জীবনে কোনোদিন রাজনীতি করব না, কোথায় তাদের হাজার হাজার কোটি টাকা, কোথায় কাছে লক্ষ কোটি টাকা। তারা এমন একটা ভাব করেছিল যে আগের সাবেক প্রধানমন্ত্রী যিনি, ওনার হিসাব করছিল যে ওনার তো অল্টারনেট নাই, ওনার তো বিভিন্ন টকশোতে আমাদের বলছে ওনার অল্টারনেটকে, ওনার তো অল্টারনেট নাই, ওনার পর কে আসবে। তার মানে মানুষ মানে ওই দাবিতেই চলে গেছে যে উনি তো থাকবেই, তারপর কে আসবে। আল্লাহ এগুলি পছন্দ করেন না। না, আল্লাহগুলি বলছে আমার জমিনে তুমি অহংকারের সাথে হেঁটো না, তুমি জমিন বিদীর্ণ করে যেতে পারো, আকাশ বিদীর্ণ করে উপরে উঠতে পারবা না। আল্লাহ দম্ভকারীকে পছন্দ। এগুলি তো তার, এগুলি আমাদের সৃষ্টি না, এগুলি আমরা প্ল্যান করে করতে পারতাম না। এগুলি কারণ এগুলি আল্লাহর তরফ থেকে আসা। এই যে অহংকার প্রত্যেকটা ক্যাবিনেটের, এবং এই যে পলিটিক্স যে ধ্বংস করেছে আজকে বাংলাদেশে, আমি একটু বলি। আচ্ছা, এই যে আওয়ামী লীগের মতো একটা দল, এই যে রনি বলছিল যে খারাপ লাগে, আসলে তো বাট এটা তো একদিনে হয় নাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নন পলিটিক্যাল এইচটি ইমামদের গ্রুপদেরকে নিয়ে আসা হলো, তারপরে আবার আরেকটা অ্যাডভাইজারদের গ্রুপদের নিয়ে আসা হলো, তারপর উপরের যে সাইজ করে ভালো পলিটিশিয়ানদেরকে সাইজ করে ওই দীপুমণি, ফারুক খান এদেরকে আপলিফট করা হলো। তারপর লাস্টে কী হলো, আওয়ামী লীগ 2 ভাগে বিভক্ত হয়ে গেলো। একদিকে নন পলিটিক্যাল আনিসুল হক, নন পলিটিক্যাল সালমান রহমান, নন পলিটিক্যাল আরাফাত, নন পলিটিক্যাল নফেল, আর অন্যদিকে ওবায়দুল কাদের। এবং আজকে ধ্বংসটা কারা করেছে? এই যে সাবেক প্রধানমন্ত্রী যখন বলল যে রাজাকারের সন্তানরা পাবেন, নাহলে কি রাজাকারের সন্তানরা পাবে, এইটার যে গ্যাপটা ছিল ওইটাকে ক্লিয়ার, ওইটাকে নষ্টটা কী করলো, ওইটা নষ্ট করলো এই পলক, এই নফেল স্ট্যাটাস দিয়ে যে রাজাকাররা দেশ ছাড়, এই ছাড়ে দেশ ছাড়, এবং ছাত্ররা রাগ হয়ে গেল। এই যে এই যে আরাফাত কীভাবে বলে, একটা ছেলে যখন সে নিজের অধিকারের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আরাফাত দাঁড়িয়ে বলছে ওনাকে ড্রাগ করা হয়েছে। ইট ইজ কোয়েশ্চেনিং দ্য ইন্টেগ্রিটি অফ দ্যাট বয়। এটা মানুষের হৃদয় লাগে যে আমি আমার অধিকারের জন্য জীবন দিতে চাই, আর তুমি বলছো আমাকে ড্রাগ করা হয়েছে। আরেকজন দেখলাম সেলিম মাহমুদ বলছে যে ওই যে যখন মারা হচ্ছিল বলছে এটাকে মারাই হয়নি, এটা নাকি বানানো হয়েছে। এই ধরনের ঘটনা ঘটেই নেই। এতে মানুষের হৃদয় রক্তক্ষরণ হয়। এই যে মানুষগুলি নামে, এই যে রাগ, মানুষের যে ক্ষোভ, আপনি আগে কোনো দিন দেখেছেন? কোনো দিনও দেখেন নাই। এগুলি ক্ষোভ মানুষের মধ্যে থেকে আসছে। তারপর যে দেশ চালানোর ওকে উঠিয়ে নিয়ে আসো, ওকে এখানে রেখে দাও, ওকে মামলা দিয়ে দাও, ওকে ধরায় দাও, ওকে এই করো, ওকে সেই করো, আর করাপশন। আপনি যদি আজকে, আমি মনে করি যে সালমান রহমান সাহেবের 2বার ফাঁসি হওয়া উচিত। আমি পার্সোনালি বিলিভ করি এটা। এক হলো এই দেশের অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতার জন্য, ইকোনমিক রিজনের জন্য। উনি শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে, ব্যাংকিং সেক্টর থেকে আরম্ভ করে, গভর্নরও উনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের, এবং অর্থমন্ত্রী উনি ছিলেন। লোটাস কামালে শুধু বসায় রাখতো মাঝামাঝি একটা লোক, কিছুই না, কিছু টাকা পয়সা আদম টাদম করে কামাই করতো, সব কিছু উনি করে বাংলাদেশের ইকোনমি ধ্বংস করে দিয়েছেন একদম। সেই 96 থেকে উনি কিন্তু এই ব্যাংকই খায়নি, উনি শামিলা বাহরাইনের ব্যাংকও খেয়েছে $49 মিলিয়ন, লন্ডনে ব্যাংক খেয়েছে, ওনার অভ্যাসই তাই। এবং উনি সব কিছুগুলি ভেঙে ফেলেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে। এবং লাস্টে ওনার এই টাকা পয়সা রাখার জন্য উনি পলিটিক্সে ঢুকে এই যে হত্যা প্রক্রিয়ার যে এজেন্সি, যেটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ, যার মাধ্যমে এই হাজার হাজার মানুষকে মারা হলো বা হত্যা করা, এর মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন। সো ওনার 2টা মামলা হওয়া উচিত, ট্রাস্ট মি। উনি এই যে আনিসুল হক সাহেব, কি দরকার আপনার বাবা এত নাম করা একজন লয়ার, আপনার দরকার কি একটা চেম্বার খুলে
আমি নাম বলবো না, ওনার একটা চেম্বার আছে, উনি ওই চেম্বারে আপনি টাকা দিলেই সিএমএম কোর্ট, মহানগর আদালত আপনার বেল। আমি উকিল, সবাই জানে বাংলাদেশের, সবাই প্রতিদিন 2 কোটি 3 কোটি টাকা কামাই করে প্রতিদিন। আমি আপনাকে একটা উদাহরণ দেবো, আপনি অবাক হয়ে যাবেন। আমার সাথে একটা ছেলে অ্যারেস্ট হলো, ডেভিড নামে একটা সাধারণ ব্যবসায়ী ভাই, সাধারণ, কিচ্ছু জানে না, আমার সাথে অ্যারেস্ট হয়েছে। ওনাকে নিয়ে আসলে উনি জানেই না কেন, পরে খবর পেলাম সালমান রহমান সাহেব উনাকে অ্যারেস্ট করেছে, বিকজ $400 মিলিয়ন একটা টেন্ডার সালমান রহমান পায়নি বিকজ অফ হিজ ক্রিমিনাল রেকর্ড। ডেভিড পেয়েছে ডেভিডের ক্রিমিনাল রেকর্ড করানোর জন্য, এবং সেই ডেভিডকে অ্যারেস্ট করে 5 দিনের রিমান্ড দিয়ে নেগোশিয়েট করে এই লোকটা, আমি আর উনি একই বিছানায় থাকতাম, উনি আমাকে তার কাছ থেকে এই যে আপনারা ডিবি হারুন, লেকশোর হোটেল, আমি এই অনুষ্ঠানে বলছি যে লেকশোর হোটেলের ভিডিও নিয়ে আসা উচিত এই মুহূর্তে, যে গত 1 মাসে ওখানে কত নেগোসিয়েশন হয়েছে রাত 11টার পরে, তার কাছ থেকে টাকা নিয়ে আনিসুল হকের চেম্বার দিয়ে বেল নিয়ে নিল। দিস ইজ এ ক্রিমিনাল এন্টারপ্রাইজ। হাজার হাজার কোটি টাকা তারা এভাবে নিয়েছে এবং রাষ্ট্র ধ্বংস করে দিয়েছে। এই যে আনিসুল হক বলতো না, একটা বক্তব্যে মনে আছে, আনিসুল হক বলছিল আমি অ্যাটর্নি জেনারেলকে বলে দেব, আমি নির্দেশ দিয়েছি অ্যাটর্নি জেনারেলকে। আপনি নির্দেশ দেওয়া কে? ওরা বলে আইনের শাসন, এটা আনিসুল হকের শাসন, এরা রাষ্ট্রদ্রোহী। তো এইভাবে করে এই সিস্টেমগুলি যখন, এবং প্রত্যেকটা সিস্টেম, আপনার মনে আছে বাংলার বাণীতে 1975 সালের পরে শেখ ফজলুল হক মনির একটা কলাম ছিল, মনেমের আমলা দিয়ে নতুন বাংলা চলে না, সঠিক, হ্যাঁ 75-এর পরে যে ছিল। এটা তো অনেকটা এরকম যে আওয়ামী লীগের আমলা দিয়ে কি নতুন বাংলা চলবে? চলবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু চালাতে হবে, আমাদের অ্যাডাপ্টেবিলিটি করতে হবে। এখন এর মধ্যেও ভালো অফিসার আছে, এর মধ্যেও ভালো পুলিশ আছে, এর মধ্যেও ভালো জাজেস আছে, তাদেরকেও অ্যাডাপ্টেবিলিটি ওই গুড সেন্সের জায়গায় নিয়ে এসে আমাদের চালাতে হবে। বাট আওয়ামী লীগ হ্যাজ ডিস্ট্রয়েড দ্য কান্ট্রি। আওয়ামী লীগ রাজনীতি শেষ করে দিয়েছে, দেশ শেষ করে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছে। এবং শেষ মুহূর্তে যখন আপনারা শুনছিলেন আন্দালিব রহমান পার্থর বক্তব্য, আমরা আবার যেতে চাই গোলাম মাওলা রনির কাছে, হ্যাঁ, কিংবা আনিসুল হকের মানে বিরুদ্ধে কি মনে করেন? শুধু কি এই দুজনেই, না এই সংখ্যা আরও অনেক অগণিত ছিল? না, প্রথমত হলো কি যে যত অপরাধ হয় তার একটা সিন্ডিকেট থাকে, এবং বিভিন্ন গল্প উপন্যাসে সবসময় এই ধরনের সিন্ডিকেটের একটা নাম্বার উল্লেখ করা থাকে, যেমন আলী বাবা এবং 40 চোর। তো আলী বাবা আরবি শব্দ, এটার অর্থ হলো চোর, দ্য থিপ। তো তার একটা গ্যাং ছিল 40। তদ্রূপ এখন এই যে সালমান সাহেব বলেন, আনিসুল হক সাহেব বলেন, তাদের সবারই একটা গ্যাং আছে। আনিসুল হক সাহেব যে কাজগুলো করতেন তারও এরকম একটা 40 জনের গ্যাং আছে, যারা বিচারাঙ্গনকে এইভাবে কলুষিত করেছে। এখন জনাব পার্থ যেটি বললেন যে তার একটা নির্দিষ্ট চেম্বার থেকে যদি নির্লজ্জ এবং বেহায়া বানিয়ে ফেলা হয়েছে, বিকজ যে চেম্বারটির কথা বলা হচ্ছে সেটি বলা হতো যে তার প্রেমিকা, যার সঙ্গে তার বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক, এবং সেটি সবাই জানত। এবং সেই দরবারে গিয়ে সবাই যখন অবনত হতো, ভিক্ষা প্রার্থনা করত, তাহলে জিনিসটা আসলে হয় কি, আপনি মসজিদে যাবেন, মন্দিরে যাবেন, দেবালয়ে যাবেন, কিন্তু তা নিয়ে করে যদি আপনি কোনো অপবিত্র স্থানে গিয়ে বিপদের উদ্ধার করার জন্য আপনি যাকে বলে প্রার্থনা করেন, তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে কত বড় একটা অবমাননাকর এবং অসন্তুষ্টিকর, তার এই যাকে বলে নজির এই দুজনের যে গ্রেপ্তার, এই গ্রেপ্তারের পরে যে সামাজিক মাধ্যমে যে সকল মন্তব্য আসে, যেমন জনাব পার্থ যেটা বলে ফেললেন যে তাকে 2 বার ফাঁসি দেওয়া উচিত, আমি আসলে এই কথা কখনো শুনিনি। তো শোনার পর আমার মনে মনে চিন্তা হলো যে 2 বার কীভাবে ফাঁসি দেওয়া যায়। প্রথমে ঠিক আছে, তাকে না হয় আমি পায়ে রশিটা নিয়ে মেরে ফেললাম, তারপরে আবার করলাম কি, একবার চিৎ করে শুয়ে মানে পায়ে রশিটা নিয়ে নিচে মাথা রাখলাম, একবার ফাঁসি কার্যকর হলো, আবার দ্বিতীয়বার তার গলায় রশি পেঁচিয়ে তাকে দ্বিতীয়বার ফাঁসি কার্যকর হলো। তো এখন এই যে দেখুন প্রেক্ষাপটে সেই কথাটা বলছে, আসার আগে হয়তো 2 বার ফাঁসি দেওয়া যাবে এইরকম কথা সেও চিন্তা করেনি। আবার আমি যে এরকম পা নিয়ে ফেসবুকে দেখলাম যে তারা যেখানে ধরা পড়েছে, ধরা পড়ার পরে সবাই ট্রল করছে যে সালমান এফ রহমান সাহেব যেভাবে দাড়ি চুল কামিয়েছেন, মাথায় কলব দিয়েছেন, তাকে আসলে নৌবাহিনী চিনতে পারেনি। আনিসুল হক সাহেবকে চিনতে পেরেছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে, যাওয়ার পর তার খুব ঈর্ষা হয়েছে যে আমি একা ধরা পড়বো কেন। সে তখন নৌবাহিনীকে বলে দিয়েছে যে উনি হলেন সালমান এফ রহমান, তখন সেভাবে ধরা পড়লো। আপনি বোঝার চেষ্টা করুন যে কীভাবে ট্রল হচ্ছে। আরেকজনে বলছে যে সালমান এফ রহমান এবং আনিসুল হকের লুঙ্গির যে রং, দুটো ছবি
একটা ছবিতে লুঙ্গির রং এক, আর একটা ছবিতে লুঙ্গির রং ভিন্ন কাছাকাছি। এখন সবাই বলতেছে কেন এটা হলো, কেন? সে বলতেছে যে তাকে ধরার পরে তার পেট খারাপ হয়ে গেছে, লুঙ্গি নষ্ট করে ফেলেছে, এবং সে নৌবাহিনীর কাছে বলার পর রাতারাতি তাড়াতাড়ি লুঙ্গি পাবে করে আর একটা লুঙ্গি এনে দেওয়া হয়েছে। এজন্য আনিসুল হকের লুঙ্গির সাথে সালমান এফ রহমানের লুঙ্গির কালার মেলেনি। এখন এই জিনিসগুলো সত্য মিথ্যা আমরা জানি না, এই কথাগুলো আসে মানুষের অ্যাঙ্গার থেকে, রাগ থেকে, ক্রোধ থেকে। এই যে দেখুন কারবালার ময়দানে যে বিয়োগাত্মক ঘটনা ঘটেছে এবং সেটা নিয়ে যখন সাহিত্য রচনা হয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ এজিদের পক্ষে কথা বলতে পারবে না। আবার মীর জাফরকে নিয়ে যে সাহিত্য রচনা হয়েছে, আজ থেকে মানে সে মহাভারত নিয়ে যে সাহিত্য রচনা করা হয়েছে, যখন মহাভারত নিয়ে সাহিত্য রচনা করেছে তখন হিন্দি ভাষা ছিল না, বাংলা ছিল না, সংস্কৃত ছিল না, আর্য ভাষা ছিল না, একটা অদ্ভুত ভাষা ছিল। কিন্তু সাহিত্য এতটা শক্তিশালী যে সেখানের কতগুলো শব্দ, যেমন দুর্যোধন, অর্জুন, শকুনি, এত জটিল বীর্য, এই যে এই কথাগুলো কিন্তু দেখেন ৫,০০০ বছর পরেও আমাদের সমাজে একই অর্থ বহন করে। এখন এই সময়টাতে দেখবেন আর কিছুদিনের মধ্যে আনিসুল হক এবং সালমান, এই দরবেশ, এই নামগুলো একটা গালিতে রূপান্তরিত হয়ে যাবে, প্রচণ্ড গালিতে। এই নামে কেউ ছেলেমেয়ের নাম রাখবে না। এদের বংশের মধ্যে যদি কোথাও খোঁজে যে এখানে সালমানের রক্ত আছে কিনা, তাদের সঙ্গে কেউ ছেলে মেয়ে বিয়ে থা দেবে না। এরপর এদের যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ এখন বাংলাদেশে খন্দকার মোশতাক, মীর জাফর যেভাবে ঘৃণিত, এরকম দেখবেন যে সালমান এবং তার সঙ্গে যে সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের লোকগুলো ধীরে ধীরে তাদের নিয়ে যখন কবিতা রচনা হবে, গান রচনা হবে, ব্যঙ্গ ছবি আঁকা হবে, যেমন তারেক রহমান সাহেব তার নিজের একটা ব্যঙ্গ ছবি সে দিয়ে সেক্ষেত্রে একটা পলিটিক্স করেছে। সে চেয়েছে যে আরও যারা এই মুহূর্তে পরাজিত হয়েছে তাদের ছবি আঁকা হোক। তো এর মধ্যে আমি দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কিছু ছবি ছাপা হয়েছে। তো আমরা সেই ইয়াহিয়া খানের কিছু ব্যঙ্গ কার্টুন দেখেছি, এরশাদের কিছু ব্যঙ্গ কার্টুন দেখেছি, কিন্তু সেই কার্টুনের সে বিভৎস, বিকজ টেকনোলজি তো সামনে চলে আসে, বিভৎস সব ছবি ছাপা হয়েছে। এবং তারেক রহমান সাহেব যেখানে একটা পলিটিক্স করে দিয়েছেন তার ওই ছবিটা দিয়ে, এটা কিন্তু ফলে গেছে। আবার এই দেখেন আজকে পার্থ সাহেব বললেন যে তাকে 2বার ফাঁসি দেওয়া উচিত। এখন 2বার কীভাবে ফাঁসি হবে এটা হয়তো কেউ শুনছে, কোনো কার্টুনিস্ট, সে আলটিমেটলি কিন্তু কার্টুন আঁকা শুরু করে দিয়েছে, কেউ হয়তো কবিতা লেখা শুরু করে দিয়েছে। তো এভাবে এই লোকগুলো আমাদের এই যে আলিবাবা এবং 40 চোরের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের যারা লোকজন আছে সবাই এই সমাজ দ্বারা, রাষ্ট্র দ্বারা পরিত্যক্ত আলটিমেটলি হয়ে গেছে এবং এদের আর স্ট্যান্ড করার কোনো সুযোগ নেই। এই হলো বক্তব্য। দেখেছি যে শেয়ার মার্কেটের কেলেঙ্কারির সময় মানুষগুলির কি অবস্থা হয়েছে, এবং আমরা জানি আমরা সমাজে যে সরকার অনেকে আত্মহত্যা করেছে এবং তার কোনো বিচার হয়নি, এবং 96ও একই কাজ করেছে। এর আগে ভুয়া প্যারাসিটামল বিক্রি করেছে, এবং এরপর এদেরকে যতই গালিগালাজ করতাম আমরা দেখতাম যে এই যে বেসিক বাচ্চু বা এই আপনার এই যে ব্যাবের সভাপতি নজরুল সাহেব 15 বছর ধরে, এই সালমান রহমানের পরে একটা কি কাজ করতো জানেন, উনি সব ব্যবসায়ীদেরকে ব্ল্যাকমেইল করতো। যখনই কোনো দুর্যোগ হতো সবাইকে ফোন করে করে 2 কোটি 5 কোটি নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে নিয়ে যেত, এটা রাখতো। যদি কেউ না যেত তাহলে বলতো উনি জামাত করে, উনি বিএনপি করে। তো উনি যেভাবে এই দেশকে ব্ল্যাকমেইল করেছে, উনি যেভাবে প্রশাসনকে ব্যবহার করেছে, এবং এগুলি দিয়ে কি করেছে, এই টাকাগুলি বিদেশে পাচার করেছে, টাকাগুলি নষ্ট করেছে। ওনাদের সন্তানরা বিভিন্ন ইন্ডিয়ান ওই ডিজাইনার, টেইলার, নায়ক নায়িকা এদেরকে নিয়ে এসে অনুষ্ঠান করেছেন এবং বিভিন্ন খরচ, এমন না কোনো প্রোডাক্টিভ কাজ করেছেন বা বিদেশি কিছু করেছেন। মানুষের টাকা পয়সাগুলি শুধুমাত্র বলে না ফুটানি, যা বলে না একদম লো শো অফ মানুষকে, এগুলি করেছে, কোনো প্রোডাক্টিভ কিছু নাই। আর আজকে সবচেয়ে বড় ব্যাপারটি কি জানেন, আমি যেটা বারবার বলছি যে আমি এই জিনিসটা ওই অ্যাঙ্গেলেই দেখি যেটা আল্লাহ প্রদত্ত। এই সম্পূর্ণ জিনিসটা হলো আল্লাহর অভিশাপ, এবং আল্লাহ দেখিয়ে দিয়েছে যে এটা কিন্তু ডিফিট না, এটা পতন, হ্যাঁ, এটা ফল, এটা কিন্তু ডিফিট না। এবং এই যখন ফল হয় তখন আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আজকে আমাদের দেখা উচিত যে সালমান রহমান একটা মুরগির খোপও পেল না পালানোর জন্য, তার যে লক্ষ কোটি টাকা, তার একটা পরিচিত লোক নাই যে বসবে, এবং আইনজীবীও কিন্তু তার পক্ষে যায় না। এবং আপনি লুক এট দ্য হেট্রেড, মানুষ কিভাবে সেখানে গিয়ে ডিম মারছে, স্যান্ডেল মারছে, ওনার সন্তানরা এগুলি দেখছে না যে আমার এই কি লাভ, আমার এখন মেফেয়ারে বসে হাওয়ানা চুরুট খেয়ে, যে আমার বাবার এই অবস্থা বা আমার মার এই অবস্থা, আমার চাচের অবস্থা, কোর্টে বমি করে দিয়েছে ভয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। আছে কি লাভ কি? আমি যখন দেখছি সোশ্যাল স্ট্যান্ডার্ড কোথাও গেল, টাকা ডাজন্ট ম্যাটার, ইভেন আ প্রস্টিটিউট মেক্স মানি, রাইট, ইট সিরিয়াসলি ডাজন্ট ম্যাটার।
আপনি কতটা পায় টাকার সাথে যদি শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, এই কথাটা মনে রাখবেন। আপনি যদি টাকা পয়সা কামাই করেন না, দ্যাটস প্রফিট। আপনি যখন অনেক বেশি সম্পত্তি করবেন, লাভ হবে, দ্যাটস গ্রোথ। ওর মধ্যে যখন মোরালিটি থাকবে, দ্যাটস সাকসেস, দ্যাট ইজ সাকসেস। সো আজকে সালমান রহমানদের কোটি কোটি হাজার হাজার লক্ষ কোটি টাকা, সালমান কেন, সালমান বলেন, এসালম বলেন, যাদের বলেন, এদের জন্য কি অপেক্ষা করছে, এই যে অসম্মানী অপেক্ষা করছে, যেটা রনি একদম ঠিক মতো বললো, যে এদের সন্তানরা ভবিষ্যতে কি মুখ দেখাবে, কার সাথে কথা বলবে। এটা তো আল্লাহ তো ওইটা রেখে, আমি বললাম না যে ওনার মনে করেছিল যে অন্য কাউকে টাকা দিয়ে দেবে, কিন্তু আল্লাহর দরবারে তো টাকার কোনো দাম নাই, আল্লাহ নারাজ হয়েছে। আমি আজকে দেখছিলাম সালমান এক জায়গায় বলছে যে কোরআনে তেমন কোনো সমস্যা নাই, তার মানে আমি জানি আপনি দেখেছেন নাকি ওনার একটা বক্তব্যে, আপনি চিন্তা করেন কোন লেভেল পর্যন্ত চলে গিয়েছেন, কার ভুল ধরা কার সঠিক করা পর্যন্ত হাত চলে গিয়েছে। তো এই জিনিসগুলি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবং ওনার যেটা সিন্ডিকেট ছিল, ঠিকই বললো যে সালমান রহমান কিন্তু অনেক আগের ব্যবসায়ী, ওনার আশেপাশের যারা ছিল কেউ কিন্তু ওনার বন্ধু না, উনি ছোট ছোট কিছু লোক বের করতেন শেয়ার মার্কেট কেলেঙ্কারির জন্য, ছোট ছোট, এই যে মনে করেন চোরাই গাড়ির ব্যবসায়ী আছে কিছু, তারপর আরও কিছু দালাল আছে, এদেরকে দিয়ে উনি ওই সিক কোম্পানিগুলি এনে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে ওগুলি দিয়ে শেয়ার মার্কেটে দিয়ে ছাত্ররা যখন রাস্তায় নামলো ঠিক সেই সময় কিন্তু সালমান এফ রহমানের উদ্যোগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সব ব্যবসায়ীদের একটা সম্মিলন, অলওয়েজ দিস ইজ হোয়াট হি ডাজ। এবং এটা কেবল এইবারেই না, প্রতিবার। এবং আপনি জানেন, সো আনফরচুনেট দ্যাট সালমান রহমান বা দরবেশ উনি সব ব্যবসায়ীকে পার্সোনালি বলে দিত যে আপনি এটা বলবেন, আপনি এটা বলবেন, আপনি প্রশংসা করবেন, আপনি এটা করবেন। কেউ যদি সত্যি কোনো কথা বলতে চেত, সেটা যদি সালমান সাহেবের এগেনস্টে যেত, সালমান রহমানের এগেনস্টে যেত, তাহলে উনি এটা বলতে দিত না। এবং উনি আগে থেকে বলে দিত, বিকজ উনি তো 15 বছর উনি গণভবনের সম্পূর্ণ কেমিস্ট্রিটা জানতো, কার কথা কে শুনবে, কে বুঝবে, কাকে বলতে হবে, উনি সব জানতো। এই জন্য আগে থেকে একটা প্রিকনসিভ আইডিয়া সবার মধ্যে থাকতো। এখন ব্যবসায়ী মানুষরা সাধারণ মানুষকে দেখেন, এফবিসিসিআইটা কিভাবে ধ্বংস করেছে। সালমান রহমানের পায়ের কাছে যে পড়বে সে এফবিসিসির সভাপতি হবে, যে পায়ের কাছে পড়বে সে বিসিসির সভাপতি হবে। ইলেকশনটা উঠিয়ে দিল, সব তার লোক, সব জায়গায় তার লোক। তো এই লোকরা আপনি কি বলেন, এই লোককে কি একবার ফাঁসি দেওয়া যায়? এবং পরে যে আবার এই হত্যাগুলির সাথে জড়িত হলো, এই লোকরা আপনি কি করবেন আপনি বলেন? বারবার ফাঁসি দিতে হবে, আপনার দাবি সেটি। যে বিষয়টি আপনি পতনের কথা বলেছেন, এটা পরাজয় না, ডিফিট না, অবশ্যই এটা পতন। এই পতন থেকে আমাদের কি শিক্ষা? আমাদের এই শিক্ষা নিতে হবে যে আমরা আল্লাহর জমিনে অহংকারের সাথে হাঁটবো না। আমার মানুষের সাথে খারাপ মানুষের, আমার বিরুদ্ধের কথাটা আমার নেয়ার মানসিকতা থাকতে হবে, যে আমার সমালোচনা করবে সেই আমার শত্রু না। আমি আমার ক্ষমতা দিয়ে যাকে ইচ্ছা তাকে জেলে দিব না, যাকে ইচ্ছা তাকে ক্ষতি দেব না। আমি সম্মানী ব্যক্তিকে সম্মান করব, আমার মধ্যে খোদাত্ব আসবে না। আমাদের মধ্যে বিবেচনায় নিতে হবে, কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না। শুধু পকেটের ব্যাপারটা না, অনেক মানুষ আছে কিন্তু ফিনান্সিয়ালি কারাপ্টেড না, কিন্তু মেন্টালি কারাপ্টেড। তারা তাদের বিরুদ্ধে করে কিছু, ইন্টেলেকচুয়ালি মেন্টালি কারাপ্টেড, তারা তাদের বিরুদ্ধে কিছু নিতে চায়। আমাদের এই জিনিসগুলি মাথায় আনতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় আনতে হবে, যদি আমরা দেশকে ভালো, আজকের দিনে কোনো ব্যক্তির পক্ষে দেশ চালানো সম্ভব না, দেশ চালাবে সিস্টেম। আমার মানসিকতা থাকতে হবে, ইফ আই এম দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি, আই হ্যাভ টু পিক আপ পিপল হু আর মোর ইন্টেলিজেন্ট দেন আই এম। I may be politically qualified. So আমার চেয়ে বুদ্ধিমান ব্যক্তি আমার ক্যাবিনেটে থাকবে, সো দ্যাট আমি ইচ্ছা করলেও আমি করতে পারবো না। দেখেন, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা কমিটি ছিল, উনিও কিন্তু যদি নেমে জিবরাইল বলে দিত নবী এটা বলেছে সব শেষ না, উনিও ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বল, আপনার হযরত আলীর সাথে কথা বলছে, আপনার আবু বকরের সাথে, সবার সাথে কথা বলছে, ওনার সূরা কমিটি ছিল, আলাপ হয়েছে, আর্গুমেন্ট হয়েছে। তাহলে তার মানে কি, যদি সেই পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিবিদ হয়ে থাকে, উনি যদি পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানব হয়ে থাকে, এই উদাহরণ তো আছেই। তো আপনি যদি কারোর সাথেই কথা না বলেন, কেউই বুদ্ধিমান না, কেউই নাই দুনিয়াতে, কারোর সাথেই কোনো কিছু নাই, লাভ নাই। এই আলোচনা চলবে, আজকে শেষ। আমাদের 7 দিন পেরোলো, সময় খুবই কম। আমাদের আন্দালিব রহমান পার্থ বলেছেন যে তাদেরকে গ্রেস পিরিয়ড দিতে হবে, সময় দিতে হবে, এবং দেশের মানুষ তাদেরকে সময় দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু পথ তো অনেক পিচ্ছিল। এই যে প্রশাসন আছে, সিভিল প্রশাসন কিংবা পুলিশ প্রশাসন, এটি তো পচে গেছে একেবারে। এই প্রশাসনের উপর ভর করে তারা সামনে এগোবে কি করে? মানে এই পিচ্ছিল পথে তারা গাইডলাইন দেবে কি করে? কি বলবেন আপনি? জনাব পার্থ তিনি কি মনে করেন আমি বলতে পারি না, কিন্তু আমি মনে করি যে এই সরকারে যারা আছেন কর্তা ব্যক্তি, তাদেরকে কোনো বিষয়ে পরামর্শ দেওয়ার মতো কোনো যোগ্যতা এবং অভিজ্ঞতা, সাহস কোনোটাই আমার নেই। জ্ঞানের সবচেয়ে বড় সমস্যা হলো
আপনার চেয়ে যারা অভিজ্ঞ জ্ঞানীগুণী ব্যক্তি তাদেরকে কোনো পরামর্শ দেওয়া এটা মারাত্মক অপরাধ। তা আমি সেই অপরাধটা করতে যাব না। আমি শুধুমাত্র যে কাজটি করতে চাই বা বলতে চাই সেটা হলো কতগুলো তথ্য এবং উপাত্ত যা ঘটছে এই সমাজে, যেগুলো আমি দেখছি, জনাব পার্থ হয়তো সেগুলো দেখছেন না, আবার উনি যেগুলো দেখছেন আমি হয়তো সেগুলো দেখছি না, সবগুলো হয়তো দেখছেন না, রাইট, দেখছেন না। তা ওনার হলো উনি যদি আমাকে বলেন যে মিস্টার রনি আপনার এই এই জিনিসগুলো আমি দেখেছি, নাও ইট ইজ আপ টু ইউ। তো সেই দিক থেকে ইংরেজিতে আমাদের দুটো শব্দ আছে, লয় আমরা ব্যবহার করি, ম্যালিস অ্যান্ড প্রিজুডিস। তো আমি বা জনাব পার্থ আমরা যে কথাগুলো বলছি এখানে, এর সঙ্গে আসলে আমাদের কোনো ম্যালিসও নেই, প্রিজুডিস নেই। আমরা দুজনই খুব অল্প বয়সে সংসদ সদস্য হয়েছি এবং আমি থার্ড জেনারেশনের পলিটিশিয়ান, মানে তৃতীয় জেনারেশনের পলিটিশিয়ান। তো পার্থ সাহেবও তার দ্বিতীয় জেনারেশন বা তৃতীয় জেনারেশন পলিটিশিয়ান। ফলে আমরা মন্ত্রী, এমপি, রাষ্ট্র ক্ষমতা এগুলো অনেক আগে থেকে দেখে আসছি। টাকা পয়সা মাশাআল্লাহ আমাদেরও দুটো ডাল ভাত খাওয়ার জন্য যা দরকার আছে, এরপরে আর লাগে না আলহামদুলিল্লাহ। আমাদের সালমান এফ রহমান হওয়ার আকাঙ্ক্ষা আমার কোনো দিনই হয়নি। 80-র দশক তো তিনি খুব পজিটিভ ছিলেন, মানে একেবারে হিরো ছিলেন। আর তখন আমি ইনকিলাবে চাকরি করতাম। তো তখন আমার কাছে মনে হয় না যে সালমান সাহেবের মতো আমার একটা গাড়ি দরকার, অত বড় একটা অফিস দরকার। আমার কাছে মনে হচ্ছে আমি যেটা পরিশ্রম করতে চাই আলহামদুলিল্লাহ। তো সেই দিক থেকে যে বক্তব্যটা সেটা হলো, এই সমাজে আমাদের বাঙালির কতগুলো কালচার আছে। এই সমাজে এখনও বেয়াদবি পছন্দ করা হয় না। মুরব্বীদের সামনে কেউ সিগারেট খেলো, সে যত বড় হোক না কেন, গ্রহণযোগ্যতা পায় না। আমাদের সমাজে এখনও পায়ের ভুর পা তুলে ক্রস লেগটা পছন্দ করে না। আমরা ওয়েস্টার্ন কালচারে দেখুন, জয় কথাবার্তা বলছিলেন, তো অনেকের সহানুভূতি আসছিল, কিন্তু হাতে যেই দেখলো ট্যাটু আঁকা, একটা গেঞ্জি পরে ট্যাটু আঁকা, সঙ্গে সঙ্গে কিন্তু তার সম্পর্কে নানা রকম সমালোচনা আসে গেল। বা সোহেল তাজ ইজ এ কাইন্ড হার্টেড, গুড হার্টেড ম্যান। তো কিন্তু দেখা গেলো যে তিনি এইভাবে সবসময় মাসেল দেখান, পেশি দেখান। তো এই জিনিসগুলো সমাজ নিতে পারে না, যে না ওনার আসলে রাজনীতি করার দরকার নেই, উনি ব্যায়াম করলেই ভালো হয়। তো এই জিনিসগুলো বাস্তব অবস্থা হচ্ছে। এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদেরকে বুঝতে হবে যে সমাজে মিসক্রিয়েন্টস বলতে ইংরেজিতে যে শব্দ, এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, এরা কিন্তু নেমে গেছে। বহু মানুষ যাদের নাম আওয়ামী লীগের খাতায় আছে কোনো কমিটিতে, একেবারে ভদ্রলোক মানুষ, তাদের জায়গা সম্পত্তি দখল করার জন্য, ভয় দেখানোর জন্য, চাঁদা আদায় করার জন্য লক্ষ লক্ষ পয়েন্টে প্রতিদিন লক্ষ লক্ষ ঘটনা ঘটছে। এটির জন্য পুলিশ, জনসচেতনতা, রাজনৈতিক দলগুলো এবং একটা যাকে বলা হয় অবাধ মত প্রকাশের স্বাধীনতা না থাকলে এই সমস্যাগুলো মানে একেবারে বোম ব্রাস্টিং হয়ে যাবে। আওয়ামী লীগ সামাল দিতে পেরেছে দীর্ঘদিনের কারণ হলো অলমোস্ট 35% জনসমর্থন তাদের ছিল, এবং মিলিটারি, জুডিশিয়ারি, সিভিল সার্ভিসে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সবাই তাদেরকে আনুগত্য প্রকাশ করে তাদের হুকুম মান্য করেছে। কিন্তু এই যে বর্তমান সরকার, তারা বিশ্বস্ত জুডিশিয়ারি, বিশ্বস্ত মানে আওয়ামী লীগের মতো বিশ্বস্ত প্রশাসন তারা আশাই করতে পারে না। আর তাদের আওয়ামী লীগের মতো কর্মী বাহিনী নেই, ছাত্রলীগ নেই, যুবলীগ নেই। তারপরে আওয়ামী লীগ যেভাবে খুব টার্গেট করে করে যেভাবে দমন পীড়ন করার জন্য ট্রেন আপ হয়েছিল, তারা বুঝেছিল যে না, পার্থকে যদি মেন্টালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি দুর্বল করতে হয়, তাহলে তার কোন দুর্বল জায়গায় হাত দিতে হবে, তার কাছে সেই তথ্য ডাটা ছিল। তো সেই কাজগুলো তারা করেছে, নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছে, এবং সবার শেষে যখন মনে করেছে তাকে পিক আপ করবে, তখন তাকে কিন্তু পিক আপ করে জেলখানাতে নিয়ে গেছে। সেম ফর মি, আমার ক্ষেত্র মির্জা ফখরুলকে কখন ধরতে হবে, কখন ছাড়তে হবে, কখন আদর করতে হবে, ও সব তার জানা ছিল। তো একটা নেতৃত্বের যে জায়গাটা, সেই জায়গাটা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে, এবং এই নেতৃত্ব ধ্বংস করার জন্য তাদের সমস্ত যোগ্যতা ছিল, যেটি এই এখন যারা আছে তাদের সেই মেশিনারিও নেই। তারা ইচ্ছা করলে প্রতিটি ইউনিয়নে বিএনপির কয়জন নেতা আছে, আওয়ামী লীগের কয়জন নেতা আছে, কারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস পরিচালনা করছে, এই জিনিস জানতে তাদের আরও 20-50 বছর গবেষণা করতে হবে। কিন্তু তাদের পেছনে তো বড় শক্তি হচ্ছে দেশের জনগণ আছে। না, এটা একটা প্রথমত তাদের পিছনে কোনো কিছুই নেই। যেটা জনাব পার্থ যেটা বললেন যে ইটস এ ব্লেসিং অফ অলমাইটি। এখন যারা আসছেন তাদের প্রতি আল্লাহর কতটা দয়া করুণা, এটা আল্লাহ রব্বুল আলামিন জানেন, আমি বলতে পারবো না।
তবে যারা ক্ষমতা থেকে চলে গেছেন তারা মানুষের অভিশাপে চলে গেছেন, দুর্বিষহ অভিশাপ, বোবা কান্না, যেটাকে আপনাকে আমরা বলি যে দুটো শব্দ আছে, একটা হলো মজলুম, মানে ক্ষমতাধর লোকজনের অত্যাচারে যখন মানুষ অসহায় হয়ে পড়ে এবং আল্লাহ ছাড়া কোনো উপায় থাকে না, ফিজিক্যালি আপনি টর্চার করলেন, এটিকে বলা হয় মজলুম। যেমন জনাব পার্থ সাহেব মজলুম হয়ে পড়েছিলেন, তার আসলে কিছু করার ছিল না। আমি একটু বলি ভাই আপনার কথা মাঝখানে, যে মজলুমের কথাটা, ভাই আমি 9 দিন রিমান্ডে ছিলাম। প্রতি রাতে যেভাবে কান্নার আওয়াজ, এই যে আমিনুলকে বিএনপি ধরে নিয়ে মারত, নূরকে যেভাবে মেরেছে আমাদের চোখের সামনে, আমরা সবাই নার্ভাস থাকতাম। শিমুল বিশ্বাস বয়স 65, মানে মানে ওনার গায়ে হাত দেয়নি, কিন্তু এই যে অপমান, বাচ্চা বাচ্চা ছেলেরা ডেকে নিয়ে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাফ নিয়ে, মানে আমরা সারা রাত ঘুমাতাম না যে কার নাম কখন ডাকে, এবং সারা রাত আমরা ঘুমাতাম না, কেউ হয়তো মগের মধ্যে হাত দিয়ে রাখছে, কেউ হয়তো চিল্লাচ্ছে, কেউ হয়তো কাঁদছে। সে একটা বিভীষণ, মানে এই যে বললো যে মজলুম, আমি 9 দিন এটা আই উইটনেসড ইট। ভাই প্লিজ ক্যারি। এখন এই মজলুম মানে যাকে ফিজিক্যালি টর্চার করা হয় বা সে কোনো ফিজিক্যাল টর্চার দেখে, এটাকে বলা হয় মজলুম। আর একটা শব্দ আছে মাহরুম, মানে কাউকে অপমান করা হয়, সম্মানিত লোককে অপমান করা হয়। এখন ধরুন তাকে মারেনি, কিন্তু তাকে এভাবে ইনসাল্ট করা হয়েছে, এমন সব প্রশ্ন করা হয়েছে, সে আল্লাহর কাছে কেঁদে দিয়েছে, হি ওয়াজ ক্রাইং টু অলমাইটি আল্লাহ, এটাকে বলে মাহরুম। আর হয়েছিল না ভাই, হ্যাঁ, এটিকে বলা হয় মাহরুম। তা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে মাহরুম করে দিয়েছিল, অনেক মানুষকে মজলুম করে দিয়েছিল। আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিই। 1962 সন থেকে আমার একটা বাড়ি, ছোট বাড়ি, গ্রামের বাড়ি, কোনো এটা অর্থনৈতিক বিষয়ে আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমার মার স্মৃতি, আমার বাবার স্মৃতি, আমার ভাইদের স্মৃতি, ওই বাড়ি, সেই বাড়িটা যখন বুলডোজার দিয়ে ভেঙে অন্ততপক্ষে 50,000 লোকের সামনে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো, 3 মাস যাবৎ আমরা কেউ ঘুমাতে পারিনি। আমি, আমার স্ত্রী, আমার বাসর হয়েছে ওখানে, বিয়ে হয়েছে এখানে, আমার ভাইদের জন্ম হয়েছে এখানে। এই যে আমার যে কান্না, সেই কান্নার প্রেক্ষিতে আমি যখন আওয়ামী লীগের কোনো নেতার বাড়ি দেখছি যে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন আমার সামনে, আমি এত বড় মহামানব হইনি, আমার সামনে শুধু ওই আমার বাড়ি ভাঙার দৃশ্যটা সামনে চলে আসছে। তো এইরকম অনেক অপরাধের কারণে এই যে অভ্যুত্থানটি, এটা হওয়ার কথা ছিল না। এর কারণ হলো এই অভ্যুত্থানটির জন্য তাদের দাবি ছিল ভেরি সিম্পল, আমরা কোটার পরিবর্তন চাই, সাম্যতা চাই, এটি বাড়তি ছিল। তারা এটাকে তাচ্ছিল্য করেছে, যেভাবে পাকিস্তানিরা তাচ্ছিল্য করেছে। পাকিস্তানিরা বলেছে যে এই বাঙালি লুঙ্গি পরে হাঁটে, এদের কোনো শক্তি নাই, উই আর দ্য 7th বিগেস্ট লার্জেস্ট আর্মি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পাকিস্তানিরা বলেছিল। আমাদের মধ্যে পাঠান আছে, আমাদের বালুচ আছে, যারা পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা জাতি। আর এই ভেতো বাঙালি, তারা সারাদিন পান্তা ভাত খায়, বিচি কলা খায়, আর সারাদিন নাট ডেকে ঘুমায়, ওরা কিসের যুদ্ধ করবে? এবং সেই তাচ্ছিল্যের জবাব আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার মাটিতে যেভাবে দিয়েছেন, ওটা যদি 9 মাস হয়, এখানে 9 দিনও নয়, ঠিক আমার মনে হয় যে 2-3 ঘন্টার মধ্যে। আমি তো জনাব পার্থ তখন জেলে ছিলেন, 5 তারিখের কথা বলবেন। হ্যাঁ, 5 তারিখে আমি বাইরে ছিলাম, আমি বাসা থেকে বের হয়েছি 10টা থেকে 12টা পর্যন্ত আমি ঢাকা শহরে দেখেছি। আমি একটা জায়গাতে জনগণ দেখিনি, কোনো লোকজন ছিল না, এবং আই ওয়াজ অ্যাবাউট টু, আমাকে গুলি করার মতো পর্যায়ে। আমি রিক্সায় করে যাচ্ছি, দূর থেকে পুলিশ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারা শরীর ভিজে গেছে। মানে আমার ভাগ্য ভালো যে সামনে দিকে একটা আর্মির গাড়ি যাচ্ছিল, যদি তা না হতো আমাকে গুলি করে দিত, এত অ্যাঙ্গার ছিল পুলিশের। তো যাই হোক, হঠাৎ করে এই 1টার পর থেকে খবর আসা শুরু করলো, এখান থেকে লোক আসছে, ওখানে মিছিল হচ্ছে, যা কিছু হচ্ছে, এবং 3টার মধ্যে গণ অভ্যুত্থান। তাহলে আপনি চিন্তা করুন যে আমার দৃষ্টিতে 2 ঘন্টার মধ্যে, অনলি 2 ঘন্টার মধ্যে গণ অভ্যুত্থান হয়েছে। এরপরে দেখুন গণভবনের যে দৃশ্য আমরা দেখেছি, তারা দুপুরে খাবেন, এই জন্য শাহী খাবার প্রস্তুত হয়েছে, সেই বুফে খাবার, সেই বিভিন্ন সেই রাজস্বিক যারা বাবুর্চি তারা রান্না করেছে, কত পদের খাবার, মুরগির রান, পোলাও, কুরমা, রোস্ট, কত কিছু রান্না হয়েছে, এবং সবাই মিলেমিশে খাবেন। তারা সেগুলো মুখে দিতে পারেননি, তারা সেখান থেকে সব পালিয়ে গেছেন, এবং সব কিছু গরম টাটকা, মনে হয় এইমাত্র চুলা থেকে নামিয়ে টেবিলে রেখেছে। আর ওই খাবারগুলো অভ্যুত্থানকারী ওরা কোনোদিন ভাবে নাই যে ওদের জন্য গণ অভ্যুত্থানের এই যারা আছে তাদের জন্য রান্না করা জিনিস, একদম গরম গরম সেই খাবারগুলো তারা খেয়েছে। তো এই যে জিনিসগুলো, যে এই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে কত কিছু ঘটান, এই শিক্ষাটা আপনি এখন পর্যন্ত, আমি যদি ভবিষ্যতে, আমার জানি না আমার ভাগ্যে রাজনীতি করার কোনো বা ভবিষ্যতে কোনো রাজনৈতিক পদ পদবি পোর্টফোলিও আমার তকদিরে আছে কিনা আমি জানি না,
কিন্তু বিশ্বাস করেন আমার যখন আমি মনে করি একজন এমপি, একজন মন্ত্রী, একজন প্রধানমন্ত্রী আমাকে বানানো হবে এবং এই যে এরকম একটা বিভৎস পরিণতি আমার কপালে আসবে। এখন একজন আওয়ামী লীগের লোকজন নেই যার অন্তরে ভয় নেই। একজন খুব অনেস্ট আওয়ামী লীগ নেতা আমাকে টেলিফোন করলেন, আমি জানা মতে A to Z অনেস্ট। তা আমি বললাম যে আপনি ঠিক আছেন? তো বলে যে তোমার কি মনে হয় আমি কি ঠিক থাকবো? তাই আমি বললাম যে আপনি তো অনেস্ট মানুষ, আপনার তো ঠিক থাকা উচিত। বলে না আমি ঠিক আছি বলে সে ফোন রাখছে। রাখার পরে একটু পরে আবার ফোন করছে, ফোন করে বলে যে আমি আসলে তখন আসল কথাটা বলতে পারিনি, তোমার ভাবি আমাকে বলছে তোমার সাথে ফোনে কথা বলার জন্য, আই মাইট হ্যাভ সাম প্রবলেম, তাহলে আমি যেন তোমার সাহায্য চাই, এই জন্য তোমার ভাবি বলছে। তো তুমি আমাকে এমনভাবে সম্মান করছিলে, আমার যে সমস্যা, আমি যে ভয় পাচ্ছি, এই কথাটা আমি বলতে পারিনি। তো এই কথা শোনার পরে আমার আজ মনে হলো যে আজ যদি আমি আওয়ামী লীগের, আমাকে অনেকে 2014 থেকে সবাই বলেছে যে ইউ হ্যাভ ডান এ হিউজ মিস্টেক, তুমি শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ জন ছিলে, শেখ রেহানা তোমাকে পছন্দ করতো, জয় মানে জয়কে তো সবাই মামা সার সুর বলে, টেরিবল অবস্থা। খুব অল্প লোক আওয়ামী লীগের মধ্যে জয়কে তুমি তুমি করে বলতো এবং জয় অ্যাকসেপ্ট করতো সেই জন্য, তার মধ্যে আমি একজন। তো আমার এইরকম একটা সময় ববি এরা মানে মনে করতে যায় আমি তাদের বড় ভাইয়ের মতো, এবং আমার ভক্তরা আজ পার্থ যেভাবে আমার ভক্ত, ঠিক ওরকম ববি জয়েরও আমার ভক্ত। না আমি তো বেশি ভক্ত। ওই টোটাল পরিবারটা, শেখ হাসিনা মানে ওনাকে জাহাঙ্গীর কবির নানক তাদেরকে বলতেন যে রনি আজকে যে লেখা লিখেছে যাও পত্রিকা পড়ে আসো, তারপরে আমার সাথে কথা বলো, আজকে যে রনির লেখা পড়েছো, এই বড় বলো, তারা আবার দৌড়ে আমার কাছে চলে আসতে, তারা জাহাঙ্গীর কবির নানক পড়ার অভ্যাস নাই। মান্নান সাহেব, কালা মান্নান খুব মানে ডেয়ারিং লোক ছিলেন, কালা মান্নান বগুড়ার কালা মান্নান খুব বড় নেতা, এমপিদের সালামও নিতেন না, এত বড় অহংকারী। বাহাউদ্দিন নাসিম সাহেবের মতো। তো কালাম মান্নানকে একদিন প্রধান, এদিকে আসো, আজকে যে রনি লিখছে বাংলাদেশ প্রতিনিধিরা পড়ছো, তো ডরের চোটে বলছে যে আচ্ছা আমার একটা কথা বলো, তোমার ভাই এত পছন্দ করে আমারে পছন্দ করলো না কেন? আজ এনিওয়ে এটা আমি এটা আবার আমাদেরকে এখন যেটা আছে আমি এটা পরবর্তী পর্বে বলবো, এরপরও আপনি ছাড়লেন কেন দল? আচ্ছা যাক, এনিওয়ে আমি বলতেছি। তো ওইভাবে কালাম মান্নান সাহেবকে যে প্রধানমন্ত্রী যাইতেছে, এই আজকে রনি লেখাটা পড়ছো, তো বলতেছে যে জি আপা পড়ছি। তো বলে আসো আমার এখানে আসো, বলে প্রধানমন্ত্রী দৌড়ে এসে আমার কাছে আসছে, বলে আমি তো ডরের চোটে বলছি তোমার লেখা পড়ছি, কিন্তু আমি তো আসলে পড়ি নাই, কি লিখছো? তা আমি বললাম যে শেখ কামালের ব্যাংক ডাকাতি নিয়ে ইতিহাসটা লিখছি, এই কাহিনী। ও মাই গড! এখন তারপরে সে জেনে প্রধানমন্ত্রীর কাছে গেল। তো এরকম ওবায়দুল কাদের সাহেবের মতো মানুষ আমার হাত ধরে এইভাবে বলছে, হ্যাঁ যাবো, হাত ধরে বলছে রনি প্রধানমন্ত্রী তোমার টক শো দেখেন, তো তুমি আমার ব্যাপারে মাঝে মধ্যে বইলো। তো এখন এই যে সম্পর্কের কারণে সবাই আমাকে টিটকারি করতো যে তোমার এইরকম একটা অবস্থা ছিল, তুমি আওয়ামী লীগ ছেড়ে কেন গেলা, তুমি তো মন্ত্রী হতা, প্রধানমন্ত্রী হতা, মানে মন্ত্রী হতা, বড় এমপি হতা, বড় পোর্টফোলিও পেতা। তা আমার আসলে 2014 সাল থেকে কখনোই মনে হয়নি, ইভেন পার্থর সঙ্গে আমার একান্ত আলাপ আলোচনা হয়েছে, আমার কখনো আমি নিজের ফ্রাস্ট্রেশন ব্যাখ্যা করিনি। আজকের এই ঘটনা দেখার পরে আমার কাছে মনে হয় যে আল্লাহ আমার প্রতি কতটা দয়া করেছেন, কতটা আজ আমাকে এখানে আমি আসতে পারলাম। এই হলো আমার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ। আপনি যে বললেন আওয়ামী লীগের এত লক্ষ লক্ষ নেতাকর্মী রেখে চলে গিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী চলে গেছে, ইভেন অনেক আত্মীয় স্বজন রেখে চলে গিয়েছে। আসলে ইসলামে একটা কথা বলে কি, আপনি যখন শিরকি করবেন না, আল্লাহ মানব পূজা করবেন, তখন ওনাকে দিয়েই আল্লাহ আপনার ক্ষতি করিয়ে দেবে। এটা রাজনীতির বাইরে। এটা একটু রনি বলে দেবো যে প্রধানমন্ত্রীকে ওবায়দুল কাদেরের বলতে হচ্ছে রনিকে তার ব্যাপারে কথা বলার জন্য, মানে এভরিওয়ানস পজিশন ইজ সো উইক, এবং এইটা মানব পূজনীয় এমন পর্যায়ে চলে গেছে সব জায়গায়, আত্মীয় স্বজন এখানে ওখানে, যে আপা যা বলেছে, আপা ইজ ইম্পসিবল, আপা ওলি আল্লাহ, আপা যা করবে তাই হয়ে যাবে। এটা কিন্তু প্রধানমন্ত্রীর দোষের চেয়েও নিচের লেভেলের দোষটা অনেক বেশি, যেটা মানব মানে যেই দোষী হোক অন্য কারো হতে পারে। হ্যাঁ, বা দোষ ধরা একটা প্রধানমন্ত্রীর দোষ বা একটা প্রধানমন্ত্রীর ভুল, এটা তো আসলে কোনো বড় একটা ক্রাইম না, এটা হতেই পারে। এটা একটা গণতান্ত্রিক, আমি অ্যাটেনশন লুজ করি আপনি যদি আমাদেরকে কনসেন্ট্রেট না করেন। হ্যাঁ, তো প্রধানমন্ত্রীর হতেই পারে, এটা তো বড় কোনো ব্যাপার না, মানে প্রত্যেকটা মানুষের। কিন্তু আওয়ামী লীগের মধ্যেই গত 16 বছরে এমন একটা মেন্টালিটি দাঁড়িয়ে গিয়েছিল যে একটা শিরকি পর্যায়ে চলে গিয়েছিল জিনিসটা, এবং আল্লাহ তাআলা বলে যে তুমি যদি মানব পূজাও আমি তাকে দিয়ে তোমার ক্ষতি করে দেবো। এবং তাই হয়েছে। আজকে চলে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং সবাই এখানে বসে আছে ঢালকার মতো, যে আমরা জানি না, কেউ পিটা খাচ্ছে, কারো বাড়ি পোড়াচ্ছে, কেউ জানে না কালকে কি হবে, পেপার খুঁজছে দেখতে যে আমার নামে হত্যা মামলা হলো নাকি, উকিল নাই, কেউ নাই, নোবডি, দেয়ারস নোবডি। আরেকটা ব্যাপার যেটা রনি একটু আগে বলেছিল যে আওয়ামী লীগ খুঁজে 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 বের করে, রাজনীতিতে না একটা খুব সিম্পল থিওরি আছে,
আপনি মানুষের জন্য কাজ করবেন, আল্লাহ তাআলা জানবে, এবং আল্লাহ তাআলা যদি চায় আপনাকে আনবে, যদি না চায় আনবে না। সম্মানের মালিক আল্লাহ তাআলা, একদম সিম্পল। আওয়ামী লীগ ভিজিবল অপোনেন্ট খুঁজত, জাতীয় পার্টি ভিজিবল অপোনেন্ট, ভাঙ্গো। বিএনপি ভাঙ্গো, রনি খারাপ জেলে দাও, পার্থ খারাপ জেলে দাও, জামাত খারাপ এই করো। বৈষম্য বিরোধীকে চিনে নাই, জানতো না। আপনি ভিজিবল, ইটস লাইক আপনি পৃথিবীর সব ডক্টর নিয়ে আসেন এবং সব ভ্যাকসিন লাগান, আপনি মারা যাবেন। এটা আল্লাহর হাতে, আপনার অসুখ না থাকলেও আপনি মারা যাবেন। সো আমরা করি কি, আমরা মানে এই পলিটিশিয়ান করে থাকার জন্য এ আমার, ও আমার, এ আমার, কেউই তোমার না। তোমার যখন সময় হবে তখন তোমার যেতে হবে। তো সময় হয়েছে, চলে গেছে। এটা না করে যদি প্রপারলি করতো না, কিন্তু হয় কি ওই সময় আল্লাহ মোহর মেরে দেয়। আল্লাহ যখন মোহর মেরে দেয়, আপনি ভিজুয়ালাইজ করতে পারেন না, আপনি দেখতে পারেন না যে আসলে আমার অবস্থানটা কি। না হলে এটা তো খুব সিম্পল ব্যাপার ছিল। প্রধানমন্ত্রী যদি, সাবেক প্রধানমন্ত্রী যদি খালি এই ছেলেদেরকে বলতো তোরা আমার সাথে ভাত খেয়ে যা, প্রথম দিন ফিনিশ, আর কিছুই লাগতো না। দাবি দবা মানার পরই 6 জনকে উঠে নিয়ে যেতে হলো, আবার মারতে হলো, আবার ডিবি অফিসে দিতে হলো, আবার স্টেটমেন্ট দিতে হলো, আবার স্টেটমেন্ট দিতে হলো, বিপরীতে আবার ওনার বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে হলো। এটা দরকারই ছিল না। তাই বললাম না যে এই ভিজিবল, এই যে ভিজিবল যে জিনিসটা থাকে না মানুষের, যে আমি মনে করি একে থামালে আমি বাঁচবো, একে থামালে আমি বাঁচবো, আমি সব ম্যানেজমেন্ট করবো না। ভাই, মানুষের প্রতি অনেস্ট থাকো, মানুষের প্রতি অনেস্ট থাকো। ক্ষমতা থেকে চলে গেলেও মানুষ ভালোবাসবে, আল্লাহ তাআলা সম্মান দিয়ে রাখবে। এই অসম্মান নিয়ে আল্লাহ তাআলা করবে। ছোট একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে ভুল করে ভুলে যাওয়া কিংবা ভুল থেকে শিক্ষা না নেওয়া, এটি কিন্তু আমাদের জাতীয় চরিত্র হয়ে গেছে। আমরা কি, আপনি তো একজন রাজনীতিবিদ, ভবিষ্যতে সেটা হচ্ছে রাজনীতি করবেন, হয়তো মন্ত্রী হবেন, হয়তো এমপি হবেন। আপনি যদি ক্ষমতায় যান, সেই ক্ষেত্রে এই ভুল থেকে আপনি কি শিক্ষা নেবেন? জাতির কাছে আজকে কি অঙ্গীকার করবেন? আমি তো অঙ্গীকার জাতির কাছে করব, আমি অঙ্গীকার আল্লাহ তাআলার কাছে করি। যে অঙ্গীকার তো তার কাছে। আমি তো প্রথম থেকেই বলছি, আমি কেন, প্রত্যেকটা মানুষের নেওয়া উচিত। এই যে আমরা 1/11-এর পর থেকে যে শিক্ষাটা নেই, 1/11-ও তো কষ্ট হয়েছে, এই যে শিক্ষাটা নেই না, মনে করছে আমার কোনো শত্রু নাই, আমার ভিজিবিলিটিতে যারা আমার বিচার করবে তাদেরকে আমি এদের টাকা দিয়ে ম্যানেজ করব অথবা তাদেরকে দমন করে ফেলবো না। আমি বললাম তো, অভিশাপ, যে রনি যেটা বল, অভিশাপ উপর থেকে আসে। বিকজ আমাদের দায়িত্বটা তো আল্লাহ তাআলার কাছে, ক্ষমতাটা তো আমানত, এবং আমি যদি এটা খেয়ানত করি, বিচারটা তো সেখান থেকে আসবে। সো আমি পার্থ যদি এটা খেয়ানত করি, তাহলে আমারও একই জিনিসই হবে। এটা সিম্পল। সুতরাং এটা প্রশ্নই উঠে না। এই যে আমাদের ভবিষ্যতে যারা আসবে, আমাদের দেশ পরিচালনা আমরা আসবে, বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, খালি একটা জিনিস থেকে দূরে থাকলেই হবে, অহংকার। মানুষ, বাংলাদেশের মানুষ আপনি কম স্মার্ট হলেও মেনে নিবে, কম যোগ্যতা থাকলেও মেনে। এই দেশের মানুষ বন্দি তাজমহলে থাকতে চায় না, মুক্ত কুঁড়ে ঘরেও থাকতে চায়। সো আপনি এই দেশের মানুষকে খুব অল্পতে হ্যান্ডেল করা যায়, এরকম মানুষ পৃথিবীতে কোথাও নাই। এত ভালো মানুষ কোথাও নেই, এত ইমোশনাল মানুষও কোথাও নাই। তো আমার প্রশ্নটা হলো যে রাজনীতিবিদরা এই পালস যদি বুঝে, তাহলে এই দেশে খুব ভালো। কিন্তু একটাই কথা, যে শুধু মানুষকে খুশি করার চেষ্টা করে না, কারণ আল্লাহ তাআলা খুশি থাকলেই মানুষের হৃদয়ের মধ্যে দিয়ে দেয় সম্মান। এবং আমি বারবার বলি, যে যত বলুক আর না বলুক, এই পতন আল্লাহর তরফ থেকে আসছে। আমি এটাই বিশ্বাস করতে চাই এবং আমি এটাই জানি। এইটা কোনোভাবেও কোনো রাজনৈতিক অ্যানালাইসিস যেই বলুক, আমেরিকা, এইটা ইংল্যান্ড, কোনোভাবেই নয়। আল্লাহ তাআলা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই জাতিকে একটা শিক্ষা দিয়েছে। আমরা যদি এই শিক্ষা না পাই, ভবিষ্যতে এর চেয়ে খারাপ অবস্থান আমাদের হবে। আর আমরা যদি শিক্ষা পাই, তাহলে আলহামদুলিল্লাহ এই দেশকে আমরা সুন্দর বাংলাদেশ বানাই। যে বিষয়টি, এই যে অপরাধ যেটা করেছে বর্তমান সরকার, এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে দিয়ে বিচারের একটা প্রক্রিয়ার কথা বলেছেন। আইন উপদেষ্টা তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে অপরাধগুলো তারা করেছেন সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কভার করে। এই বিচার প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখেন? না, আমি অ্যাডভাইস করব, আমার যে কথা, এখানে দুইটা বিচার হওয়া উচিত। একটা হলো তো এই গণহত্যার বিচার, আরেকটা হলো আওয়ামী লীগের বিচার। আওয়ামী লীগ এজ আ পলিটিক্যাল পার্টি শুড ফেস আ ট্রায়াল, দ্যাট ওয়েদার আওয়ামী লীগের ওই নৈতিক অবস্থান আছে নাকি আগামীতে রাজনীতি করতে পারবে কি পারবে না। বিকজ আওয়ামী লীগ জনগণের দল ছিল, কিন্তু আওয়ামী লীগ তার অরিজিন থেকে সরে গিয়েছে। আওয়ামী লীগ একটা খুনি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ একটা
হিটলারের বাহিনীর মতো একটা পর্যায়ে চলে গেছে। তো আওয়ামী লীগ আগামীতে রাজনীতি করতে পারবে কি পারবে না, এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম, আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণ, একটা তো আছে হোম মিনিস্টার, এইটা ওইটা, যাদের এক্সিকিউটিভ ক্ষমতা আছে, যাদের এক্সিকিউটিভ ক্ষমতা নেই তারা তাদের মানে তাদের ওখানকার পলিসিটা কি ছিল। কারণ আওয়ামী লীগ যদি আজকে প্রেসিডিয়াম বসে ঠিক করে না যত লোক মারতে হোক আমাদের ক্ষমতায় থাকতে হবে, তাহলে আওয়ামী লীগ অ্যাজ আ পলিটিক্যাল ইনস্টিটিউশন ইজ অলসো লায়াবল। তো ওই ইনভেস্টিগেশনও করতে হবে যে আওয়ামী লীগ এক পলিটিক্যালি যদি চিন্তা করে বসে মিটিং করে, বা 14 দল যদি বসে মিটিং করে যে অ্যাট এনি কস্ট আমাদের ক্ষমতায় থাকতে হবে, তো তাহলে তো মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ ইটসেলফ ইজ ইনভলভড। সো আওয়ামী লীগেরও বিচার হওয়া দরকার। অন্যদিকে যারা অন্য টুপিটাও পরা, মানে সরকারের টুপি যারা পরা, ওনাদের যে ক্যাপাসিটি, যে হোম মিনিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য মন্ত্রীরা যারা আছেন, যারা এর মধ্যে ছিলেন, এই কোর কমিটিতে ছিলেন, তাদেরও বিচার হওয়া উচিত। গণহত্যা যেটা হয়েছে, এই যে ইনভেস্টিগেশন হবে বা যা হবে, আমাদের বিশ্বাস আমরা এমন কোনো সুইপিং কমেন্ট করে এটাকে এই মুহূর্তে তো আমি তো প্রশ্নই উঠেন এটাকে কোনো কথা বলা বা যেটা এফেক্টেড হয়। এভিডেন্স হবে 450-500 মানুষ মারা গিয়েছে, কত বাচ্চা মারা গিয়েছে সবাই জানে, চোখে দেখেছে, ভিডিও এভিডেন্স আছে, সবাই জানে। আই এম শিওর এটা প্রপার ইনভেস্টিগেশন হবে, কারো প্রতি জানি অবিচার না করা হয় এবং সুবিচার জানি বাংলাদেশ। জাতিসংঘের তত্ত্বাবধানেও একটি তদন্তের কথা বলা হবে না কেন? ইফ ইট ইজ ইন্টারন্যাশনাল ক্রাইম, এইভাবে যদি গণহত্যা হয় জাতিসংঘ জানা উচিত। জাতিসংঘ প্রত্যেক ব্যাপারে আমরা জাতিসংঘের কাছে যাই বা অন্যদের কাছে যাই, তাদের বোঝা উচিত যে বাংলাদেশে এগুলি এই সিচুয়েশনগুলি হচ্ছে, এবং এটা সারা পৃথিবীর জন্য দেখা উচিত যে আসলেই এই বাংলাদেশে ক্ষমতা রাখার জন্য বা এখনও ডিকটেটররা কি রূপ নিতে পারে, তো এগুলি দেখা উচিত। এটা তো আসলে ওয়ার্ল্ড হিস্ট্রির পার্ট হয়ে যাবে। এই যে ঘটনা ঘটেছে এটা কোনো স্বাভাবিক ডিফিট কিন্তু না, এটা ওয়ার্ল্ড হিস্ট্রির পার্ট থাকবে। এবং ইদি আমিনদের মতো মানুষ, ইদি আমিন, সাদাম হোসেন, এরকম মানুষ এটাকে মানুষ এটাকে উদাহরণস্বরূপ দেখবে এক সময় মানুষ, এবং এটাই সত্যি কথা। সো আমি মনে করি এই বিচারটা আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত আলাদাভাবে, এবং যারা এই গণহত্যার সাথে জড়িত, এবং অ্যাট দ্য সেম টাইম যারা নির্দোষ তাদের জানি তাদের মোরাল বিচার হতে পারে যে এরকম একটা বাজে রাজনৈতিক দলকে নৈতিকভাবে তুমি কিভাবে সাপোর্ট, কিন্তু মোরাল রং তো আর রং না, মানে এভাবে না, মানে আপনি তো ইটস নট আ ক্রাইম ইন দ্য আইজ অফ দ্য ল। তো সেই ক্ষেত্রে সেটা আলাদা। আর অনিয়ম দুর্নীতি যারা করেছে এইটা তো খুবই ইম্পর্টেন্ট। অনিয়ম দুর্নীতি যারা করেছে, যারা করাপশন করেছে, প্রত্যেকটা এমপি তারা যে কাজগুলি তাদের এলাকায় করেছে, যারা ব্যাংক লুট করেছে, ব্যবসা করেছে, নানক, শামীম ওসমান, এরা ওরা এইটা ওইটা, যে ব্যবসা বাণিজ্য, ব্যাংক খাওয়া, এটা যারা 5 টাকার মালিক ছিল না 5,000 কোটি টাকা মালিক, এগুলি তো খুব ইজি, হলফনামা বের করেন না, তাই তো আপনি দেখতে পাবেন, বাকি ইনভেস্টিগেশন করেন না। আমার মনে হয় এই জিনিসগুলি করা উচিত এবং এই জিনিসগুলি ধরা উচিত। এবং এদের গত 15 বছরে, এটা রনি আজকে একটা স্ট্যাটাসও দিয়েছিল আমি দেখেছি, আমি আগে বলেছি, এদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, এবং যারা মারা গিয়েছে তাদেরকে এইখানে অ্যাপার্টমেন্ট বানিয়ে তাদেরকে অ্যাকোমোডেট করা দরকার, আর বাকিটা সরকার দেওয়া দরকার। এই যে পূর্বাচলে প্লট, এইখানে এইটা ওইটা, বিনা ভোটে এমপি, বেতন নেওয়া, গাড়ি নেওয়া, এই সব জিনিসগুলি বাজেয়াপ্ত করে দেওয়া উচিত। দ্রুত সম্পত্তি নিলাম আইন করা উচিত, দ্রুত সম্পত্তি নিলামে করা উচিত, এবং অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা করা উচিত। যেমন যে জাভেদ সাহেবের জন্য 260টা বাড়ি ব্লুমবার্গে আসছে, তো আমাদের দেশের রেপুটেশন নষ্ট হয় যে একটা ল্যান্ড মিনিস্টার ওনস 260 প্রপার্টিস ইন ইউকে, এত গরিব দেশের মানুষ, তো হয় কি আপনার দেশের বাণিজ্য যায়, আপনার দেশের সম্মান যায়, এটাকে বলা হয় অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা। যার কারণে বিদেশের মাটিতে আপনার অবস্থা, যেমন আপনি এখন পাকিস্তানে ইনভেস্ট করবেন না কেন? বিকজ রেপুটেশন খারাপ। আপনি আফগানিস্তানে যাবেন না কেন? রাজনৈতিক অবস্থান। আপনি হয়তো লন্ডন ইনভেস্ট করবেন বিকজ রুল অফ ল আছে। তো এই কারণে বাংলাদেশকে এরকম একটা অবস্থানে এরা করে দিয়েছে। তা আমার মনে হয় 100% ডিপার্টমেন্ট আলাদা করে দেওয়া উচিত, দুদককে ভালো করে দেওয়া উচিত, এবং আমি মনে করি ওনাদের একটা জায়গা খোলা উচিত যেখানে মানুষের কাছে অনেক ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলি আমরা দিতে পারি এই সরকারকে সহযোগিতা করার জন্য। অসংখ্য পার্থ যে বিষয়টি বললেন, আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, গণহত্যার বিচার হওয়া উচিত, এবং দুর্নীতি অনিয়মের তো বটেই, আপনি কি বলবেন? মানে আমি সাধারণত তার সঙ্গে দ্বিমত করি না, কিন্তু শুধু আওয়ামী লীগের বিচার করা হবে এই বিষয়টা দ্বিমত করি। এর কারণ হলো যে বঙ্গবন্ধু স্বাধীনতার পর জামাত নিষিদ্ধ করেছিলেন, এবং এটা কত বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল, যেটি 76 সনে জামাতের যে উদ্ভব, অর্থাৎ স্বাধীনতা পূর্ব সময় যে জামাত যে অবস্থা ছিল তার চেয়ে অনেক অনেক শক্তি নিয়ে 76 সনে জামাতের উদ্ভব, এটা আওয়ামী লীগকে মারাত্মক বিপদে পড়েছিল। এরপর বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে, পলিটিক্যাল আইডিওলজি সম্পন্ন যাদের আইডিওলজি আছে সেটা আসলে কখনোই নিষিদ্ধ করা যায় না কোনো আইনের দ্বারা। তো এদেশের মানুষ যারা আওয়ামী লীগ করে এদের সংখ্যা 35%। তো এই 35% লোকের নেতৃত্ব পরিবর্তন হতে পারে, আইনের কাঠামোতে হতে পারে, সব লোককে ফাঁসিতে লটকানো হতে পারে যারা অপরাধী আছে,
কিন্তু একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা এটা আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি না। এই গেল এক। 2 নম্বর হলো আন্তর্জাতিক আদালতে যে মামলাগুলো হয় এটার একটা সাধারণ নেচার রয়েছে, অর্থাৎ আমাদের দেশের যে গণহত্যা, এই গণহত্যা যদি আন্তর্জাতিক কোনো একটা দেশের কোনো শাসককে বা অন্য একটা জনপদে এই ধরনের অপরাধ কর্মে উদ্বুদ্ধ যেন না করে, এই জন্য ইন্টারন্যাশনালি এইরকম বিচার করার একটা বিধান রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এই বাংলাদেশে গত সেই 15 বছরে যে সকল অপরাধ রাষ্ট্রকে ব্যবহার করে করা হয়েছে, যেমন আয়নাঘরের বিষয়টা চিন্তা করেন। এখন আয়নাঘরের যে সেন্সেশনটা আছে বা যারা এর সাথে জড়িত, এটি আমাদের লোকাল মানে যাকে বলে স্থানীয় বিচার ব্যবস্থা এটা করা খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়। কিন্তু যখনই এই আয়নাঘরের বিষয়টি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে চলে যাবে, হেগে চলে যাবে, মুহূর্তের মধ্যে এই সংক্রান্ত আয়নাঘর বাংলাদেশে আর দ্বিতীয় সেটা যে কোনো বাহিনী কখনো সাহস পাবে না। এই যে কথাগুলো আমরা এখানে বাংলাদেশে বলতে পারি না, টিল নাও এখনও আমরা ডিবি নিয়ে কথা বলতে পারছি না, টিল আমরা এখনও ডিজিএফআই নিয়ে কথা বলতে পারছি না। কিন্তু যখন এই অপরাধগুলো, আপনার গ্রেনেড 21 আগস্টের গ্রেনেড হামলা, আপনি এই সময়ের যত অপরাধগুলো আছে এগুলো সবই যদি এই আন্তর্জাতিক আদালতে চলে যায়, যাওয়ার পর ওই ধরনের ঘটনা কখনো হবে না যেখানে রাষ্ট্রীয় মেশিনারিজ ব্যবহার করে কোনো একটা বিশেষ পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল গ্রুপ, ভেস্টেড গ্রুপকে সেখানে ক্ষমতায় রাখার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেখানে ইনভেস্ট করে, কাজ করে। আপনি এই যে আয়নাঘর, আমি মানে কল্পনাই করতে পারি যে ছবিগুলো আমরা দেখছি, এরকম কোনো অমানবিক দৃশ্য হতে পারে। আমরা কোনো সিনেমা নাটকে এরকম ঘটনা দেখিনি। ওইরকম বিভৎস জায়গায় কোনো মানুষকে আটকে রাখতে পারে। আপনি একটা চিন্তা করেন, কাদের মোল্লা, মীর কাসেম আলী, গোলাম আজম। এখন মীর কাসেম আলীকে আপনি ফাঁসি দিলেন, তার ছেলে কিছুই করলো না, শুধু কাঁদলো। এই কান্নার অপরাধে আপনি তাকে ধরে নিয়ে গেলেন, ধরে নিয়ে আপনি আয়নাঘরে ঢুকিয়ে রাখলেন। আপনি গোলাম আজমের মতো একজন লোকে যাবজ্জীবন দিলেন, সেই লোক সুন্দরভাবে মারা গেল, ন্যাচারাল তার ডেথ হলো। তার ছেলে কী করলো, এই যে ব্রিগেডিয়ার, তাকে ধরে নিয়ে আপনি সেখানে ঢুকিয়ে দিলেন। এখন এই ঘটনাগুলো একটা আপনি চিন্তা করেন, আমাদের সেনাবাহিনীকে ব্যবহার করে, সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে এই যে পলিটিক্যাল যারা ব্লান্ডার করে, পলিটিক্যাল যারা ক্রিমিনাল, এদেরকে আমি পলিটিক্যাল ক্রিমিনাল বলবো, এই ক্রিমিনালের সঙ্গে যারা অ্যাক্টিভিটিস হয় এদেরকে কিন্তু আমরা শিক্ষা দিতে পারি। যেমন আমি যখন জেলে গেলাম, সেখানে গিয়ে আমি এনএসআই ডিজিকে দেখেছি বিএনপি জমানার জেল খাটছে, ডিজিএফআইয়ের ডিজিকে দেখেছি যে জেল খাটছে, কিন্তু এটা দেখে কিন্তু আকবর, তারপরে সে অন্যান্য যারা কিন্তু শিক্ষা নেয়নি। আবার এখন আপনি এই একজন আকবরকে দেন, বা ওই যে বিচারপতি এসকে সিনহাকে চড় মেরেছিল আরেকজন ডিজিএফআই ডিজি, কি যেন তার নাম, তাকে আপনি একটা শাস্তি দেন, সারা জীবন দেন, ও কাজ বন্ধ হবে না। কিন্তু যখনই এই সমস্ত মানে আয়নাঘরের বিষয়গুলো যখন আন্তর্জাতিক আদালতে চলে যাবে, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেকগুলো বিচার বাংলাদেশ হতে পারে, আবার অনেকগুলো বিচার আন্তর্জাতিক আদালতে হতে পারে। আমি মনে করি যদি বর্তমান সরকার এবং বর্তমান আইনমন্ত্রী এই কাজটি আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে পারে, রাজনীতির ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে তারা অমরত্ব লাভ করবেন, বিকজ ওটা একটা সিস্টেমে দাঁড়িয়ে যাবে। তৃতীয় বিশ্বেগুলোতে ওই যেমন ইদি আমিনের কথা তিনি বললেন, এখন ইদি আমিনের পতনের পরে সেখানে এরকমভাবে আন্তর্জাতিক চাপগুলো ছিল, এখনও সেখানে স্বৈরশাসন আছে, এবং ইদি আমিনের চেয়ে আরও বিখ্যাত সিলভিও মুসোভিনি। কিন্তু ইদি আমিন যে অপরাধগুলো করেছে সেই অপরাধ কিন্তু সেখানে এখন আর কেউ করতে পারছে না, বিকজ ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো অত্যন্ত শক্তিশালী। দেখুন বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, একটা সময় র্যাব মনে করতো যে আমি এখানে, আমার এই অফিসের মধ্যে কেউ ঢুকতে পারবে না। সেনাবাহিনী মনে করতো যে আমার এখানে কাউকে ঢুকিয়ে নিয়ে, সিভিল সোসাইটি থেকে একজনকে ধরে নিয়ে আমি কান্ট্রির মধ্যে ঢুকে পড়লাম, এটা নিরাপদ, এখানে কেউ খোঁজ খবর রাখবে না। কিন্তু যেহেতু আয়নাঘরের এই বিষয়টি চলে আসছে, ডিবি অফিসে সে বললো যে ওখানে কেউ ঢুকতে পারবে না। এখন এই জিনিসগুলো যখন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কোনো একটা রায় থাকবে, নিয়মিতভাবে একটা কমিশন থাকবে, এবং সেই কমিশনগুলো কিন্তু এরকম স্পর্শগত জায়গাগুলো রেগুলার ভিজিট করবে। এই জায়গাগুলো যে নুরেমবার্গ ট্রায়াল হয়েছে, সেই ট্রায়ালের ভিত্তিতে এখনও পর্যন্ত কারাগার থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু ইন্টারন্যাশনাল কমিশন ভিজিট করে। তা আমিও চাই যে আমাদের কারাঘর থেকে শুরু করে নির্যাতনের যে সেলগুলো রয়েছে সব জায়গাতেগুলো তো ভিজিট করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক এরকম যদি ডোর ক্লোজ থাকে, এইরকম আয়নাঘর তৈরি হবে না। কিন্তু যদি আমরা সেই ব্যবস্থাটা না করে শুধুমাত্র
ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তিকে টার্গেট করে যে ঠিক আছে উনি একজন সচিব আছেন, উনি বেনজিরকে আমি শাস্তি দিলাম, তাহলে এই সমস্যা পার্মানেন্টলি সমাধান হবে না। পুলিশকে যদি আপনাকে মোটিভেট করে একটা ভালো জায়গাতে নিতে হয়, পুরো সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে, এবং সেই সিস্টেম পরিবর্তন করার জন্য আমাদের জুডিশিয়ারি তার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল জুডিশিয়ারি এই দুটো যুগপৎভাবে কাজ করতে হবে। জি, অসংখ্য পর্যায়ে। না, আমি রনি ভাইয়ের কথা একটু আসি যে আওয়ামী লীগের যে ব্যান্ডের ব্যাপারটা, আমি কিন্তু ব্যান্ডের কথা বলি না, আমি সেই বিচারের কথা। ব্যান্ড হবে কি না হবে সেটা বিচারের ব্যাপার। এমনও তো হতে পারে সেই বিচারে আওয়ামী লীগকে দোষী করে আওয়ামী লীগকে ওরকম একটা কথা বলা যে ভাই তোমরা ইউ হ্যাভ লস্ট ইউর আইডেন্টিটি। বাট আওয়ামী লীগকেও কিন্তু দল হিসাবে এই দায় দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, সরকার আর দল তো এক না, দল থেকে সরকার হয়। সো এই কারণে আমি বললাম যে ওই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট। আর আপনি যেটা কথা বলছেন, দেখুন হিউম্যান রাইটসের যে ব্যাপারগুলি যেটা অনেক বললো, এই যে বিচারগুলি, এটা তো আসলে মানসিকতার ব্যাপার। আমি কতখানি স্যাডিস্টিক না হলে আমি একটা মানুষকে আমি আমি আয়না ঘরে রাখতে পারি, বা আমি তাকে মারতে পারি, একটা মেম্বার অফ পার্লামেন্টকে পেটাতে পারি, আমি মারতে পারি, এটা যার যার মানসিকতার ব্যাপার। আর আমি সব কথা লাস্ট কথা আমি বলবো, আমি জানি না সময় কতখানি আছে, না আরো একটু সময় আছে, আপনি বলেন। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় কি জানেন, আমাদের এখন ভালো মানুষের রাজনীতিতে আসা দরকার। আপনি পৃথিবীর কোনো সিস্টেম দিয়ে ভালো করতে পারবেন না যদি ভালো মানুষরা রাজনীতিতে না আসে। হ্যাঁ, আপনি ভালো ডিক্টেটর পেলেও কান্ট্রি উইল বি আ হ্যাপি কান্ট্রি। আর আপনি পৃথিবীর যত ভালো অ্যাকাউন্টেবিলিটি দিয়ে দেন, কিন্তু ভালো মানুষ যদি না থাকে তাহলে কিন্তু সেই জায়গাগুলি নষ্ট করবে। ইংল্যান্ডের সিস্টেমও কিন্তু মার্গারেট থ্যাচার করাপ্টেড করেছিল, অ্যান্ড শি বিকেম অ্যান আয়রন লেডি। যা বলতো সে নিজেই করতেন। আই মিন, আমাদের মতো খারাপ ছিল না, বাট কম্পারেটিভলি বেশ খারাপ ছিল। তো আমার কথাটা হলো যে ওই জিনিসগুলি কিন্তু দরকার। আমাদের এখন উচিত ভালো মানুষগুলি পলিটিক্যালি সলভেন্ট না হলেও আমরা যারা মিডিওকার পলিটিশিয়ান আছি, আমাদের ভালো মানুষগুলিকে হেল্প করা উচিত, ওই জায়গাগুলিতে বসানো উচিত। এটাও মাথায় রাখতে হবে যে আপনি যদি ইতিহাসে যান, নেহেরু আর জিন্নাহ যখন কংগ্রেসের কাজ ছিলেন, তখন কিন্তু ওরা গান্ধীকে খুঁজে বের করে নিয়ে আসছিলেন। হ্যাঁ, যে সাউথ আফ্রিকাতে একটা ঘটনা ঘটেছিল, এরকম একজন লোক আছে, তাকে নিয়ে আসি, তার সাথে কথা বলি, এবং তার কাছে গিয়েছিলেন। তো আমার কথা হলো, দিস ইজ দ্য রাইট টাইম পলিটিশিয়ান হান্ট। যারা ভালো পলিটিক্স বা ভালো সমাজে ভালো মানুষ হিসাবে ভালো গ্রহণযোগ্য, কে ভালো কে খারাপ তো আল্লাহ তাআলা জানে, মানে আমরা সমাজে যারা গ্রহণযোগ্য তাদেরকে এনে আমরা ওই পলিটিক্যাল সিস্টেমটা ক্রিয়েট করি, তারা সামনে থাকুক। কারণ আমাদেরও তো একটা সময় যেতে যেতে অনেক সিও মার্কা ডিসিশন আমরা নিতে পারি না, বিকজ আমরা এত পলিটিক্যালি ইনভলভড যে আমরা ওই রুল অফ ল মাথায় রাখতে পারি না। আমাদের কাছে যখন কেউ আসে আমরা এই কাজটা করে দিতে হয়। রনি যেটা বললো যে 100 টিয়ার আমাদের 1000 মানুষের মাথায় হাত দিয়ে দিতে হয়। হ্যাঁ, চা পানি মানে আমি যখন এমপি ছিলাম, আমার টিয়ার আসলে আমি নিজে দুঃখ করতাম যে আমার 10 লাখ টাকা নাই। হ্যাঁ, কারণ আমার নিজের, কারণ আমাদের হয়তো যাদের দিতে পারবো না, আমার ডেকে বসে ভাই তোরে দিতে পারলাম না, তুই 10,000 টাকা রাখ, ভাই তুই 5,000 টাকা রাখ। তো আমরা এগুলি ফেস করতাম। তো আমি সেটাই বলছি, এখন বাংলাদেশে দরকার ভালো ছেলেগুলির রাজনীতিতে আসা। ভালো ছেলেগুলির রাজনীতি এখন অ্যাটলিস্ট মারামারি হানাহানি তো আমরা দেখতে পাচ্ছি না। একটু কি বলবেন, সেটা হচ্ছে ছোট করে এই সরকারের অগ্রাধিকার কোন বিষয়টিতে হওয়া উচিত? না, এই সরকারকে আপনি অত দায়িত্ব দিতে পারবেন না, বেশি দায়িত্ব দিলে টাইম বাড়বে, সমস্যা হবে। না, অগ্রাধিকার আমি মনে করি যেহেতু রক্তের বিনিময়ে এই সরকার আসছে, বিচারগুলি করা উচিত, এবং আপাতদৃষ্টি একটা ভালো সিস্টেম নির্বাচন কমিশনকে ঠিক করে অ্যাকাউন্টেবিলিটিটা যাতে থাকে, ওরকম করে আগামী যে সরকার আসবে তাকে কনফিডেন্সে, সবাই জানে নির্বাচন হলে কি হবে ইনশাল্লাহ, তো ওইভাবে করা উচিত। এবং আমাদের জন্য একটা অ্যালার্মিং জিনিস আছে, কিন্তু এখন আমাদের কিন্তু ফেলতে এখন আওয়ামী লীগ লাগবে না, আমাদের ফেলতে কিন্তু এরকম ছাত্ররাই যথেষ্ট হয়ে যাবে। এই মেসেজটা কিন্তু আমাদের আছে, এই মেসেজটা ধরেই আপনাদের শুদ্ধাচারে অবশ্যই এটা অ্যাকাউন্টেবিলিটি। সুতরাং আমি বলবো এটা আমাদের জন্য একটা বড় অ্যালার্মিং পয়েন্ট যে এই ইন্টারনেট বা এই জিনিসগুলি হবে। এবং এটাও আমরা জানি যে এদের দ্বারা যখন পতন হবে, তখন এই পতনের স্টাইলটা কেমন হবে। সো এই জিনিসটা ইটস নট আমি 45 মিনিট সময়ও থাকবে না, হেলিকপ্টার তো দূরের কথা, তখন গানবোটও পাবো না। তো আমি মনে করি এই জিনিসটা যাই হোক আল্লাহ ভালোর জন্য করছে। অসংখ্য ধন্যবাদ। আন্দালিব রহমান, পাওয়া উচিত সরকারের প্রায়োরিটি হওয়া উচিত তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহকে স্মরণ করা। এর কারণটা হলো এই যে জনাব পার্থ যেটি বললেন যে এটাই কারো একক আন্দোলনের ফসল নয়, কোনো সিস্টেমেটিক প্রাপ্তি নয়, কারো জন্য কোনো প্ল্যান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের ভিতরে রহম করেছেন, শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশ রক্ষা করেছেন। আর ওনারা যারা ওখানে ক্ষমতা পেয়েছেন তাদের হাতে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন, এবং আল্লাহ যখন নিয়ামত দেন কাউকে, আল্লাহ বলে দিয়েছেন ঘোষণা করে, ওয়াম্মা বি নিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, তোমার রব যে তোমাকে নিয়ামত দিয়েছে তুমি সেটা শুকরিয়া আদায় করো।
এখন ওনারা যারা আছেন তারা যদি প্রতিদিন স্মরণ করেন যে আমরা এই রাজ সিংহাসনে বসলাম কি করে, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অতএব আল্লাহকে যদি ভয় করেন, শুকরিয়া আদায় করেন, এটা তাদের জন্য প্রত্যেকটা কাজে বরকত আসবে। কিন্তু তারা যদি মনে করেন যে না আমি এই কারণে পেয়েছি, ও কারণে পেয়েছি, ও বসিয়েছে, এটা আল্লাহ বেজার হবেন না, জন্য তাকওয়া তাদের খুব দরকার। 2 নম্বর যেটা আছে খুব সংক্ষিপ্ত, যেটা হলো দেখুন আল্লাহ সবসময় বড় বড় কাজগুলো খুব ছোট ছোট জিনিস দিয়ে করেন। যখন আল্লাহ করেন একেবারে এই যে আব্রাহার যে হস্তি বাহিনী, আকাশ থেকে ছোট ছোট আবাবিল পাখি, ছোট ছোট টুকরা টুকরা পাথর, এবং আল্লাহ বলতেছেন আলাম তারা কাইফা ফালা রব্বুকা ফিলফিল, আপনি কি দেখেন না সেদিন সেই আবাবিল পাখি আমি কি করেছি। তো এখন এই যে আমাদের যে ছাত্ররা, এরা এই সমাজের নয়া আবাবিল পাখি, নয়া আবাবিল পাখি আল্লাহ এদেরকে পাঠিয়েছেন। নচেত এই আবাবিল পাখিরে এত সাহস হলো কী করে? আমরা বড় বড় পলিটিশিয়ানরা পুলিশের বাঁশি শুনলে চিত হয়ে পড়ে যাই, লাঠি দেখলে আমাদের জ্ঞান হারা হয়ে যায়, হার্টবিট বন্ধ হয়ে যায়। আর এই ছেলেরা খালি হাতে পুলিশের অস্ত্রের সামনে গিয়ে দাঁড়ালো, গুলি করলো, একটার পর একটা গুলি করলো, তারপরে শেষে তার পিছন যাচ্ছে না। এবং দেখেন ও একটা জিনিস কথা বলতেছিল যে আল্লাহ যখন হেদায়েতের দরজা বন্ধ করে দেয়, জানালা বন্ধ করে দেয়, তো সে কোনো কিছু দেখতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী সে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও দেখছে, আর অন্য লোক বলছে যে দেখেন একটা গুলি করি, একটা মরে আর একটা পড়ে, এরপর আরো একজন এসে যায়। এখন এটা দেখে কেউ পালায় না। এই দৃশ্য দেখে দেখেন এরা মনে হয় ওরা ভিডিও সিনেমা দেখছে, এবং ওই যে সিনেমা দেখছে তাদের একটু ভয় নাই, লজ্জা নাই, অনুশোচনা নাই। এটা হলো ওদের হেদায়েতের রাস্তা বন্ধ, ওদের অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে। আর ওই যে যারা একটা মরার পরে একটা সামনে চলে আসে, ওই যে আল্লাহ ওদের মধ্যে আবাবিল পাখির যে সাহসটা, সেই আবাবিল পাখি দিয়ে দিয়েছে। এইটা বর্তমান যারা ক্ষমতা আছে, এই আবাবিল পাখির এই ঘটনাটা ভালো করে মনে করলে আর আল্লাহর প্রতি ভয় থাকলে, তাকওয়া থাকলে, আশা করি যে তারা বরকত পাবেন, বরকত লাভ করবেন।